কন্ডাক্টিভিটির ফর্মুলা হচ্ছে ল্যামডা এম ইকুয়াল টু কে ইন্টু ভিএমএল। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটির ফর্মুলা হচ্ছে ল্যামডা এন ইকুয়াল টু কে ইন্টু ভিএমএল। ফর্মুলা দুটোতে সেম থাকলেও কে ইন্টু ভিএমএল আছে, এখানে কে ইন্টু ভিএমএল আছে, বাট ল্যামডা এন দিয়ে রিপ্রেজেন্ট করে, এটা ল্যামডা এম দিয়ে রিপ্রেজেন্ট হয়। বাট দুটোকে যদি রিলেট করতে হয় তখন ল্যামডা এম ইকুয়াল টু ল্যামডা এন ইন্টু এন ফ্যাক্টর হয়। বাট ফর্মুলা এখানে দুটোরই সেম, এবং এখানেও কাপা ইন্টু 1000 বাটে এম, এখানে কাপা ইন্টু 1000 বাটে এন। অ্যাকচুয়ালি ফারাকটা সেই নর্মালিটি আর মোলারিটিতে, ওর জন্য আমরা এটাকে ল্যামডা এম ইকুয়াল টু ল্যামডা এন ইন্টু এন ফ্যাক্টর। এবার এরই উপর বেস্ট একটা কোশ্চেনকে আমি যদি দেখি, তাহলে মোলার কন্ডাক্টিভিটি সলিউশন আমরা ইলেকট্রোলাইট AB3 দিয়ে দিয়েছে, একটা ইলেকট্রোলাইট যেটা মোলার কন্ডাক্টিভিটি আছে 150 Siemens centimeter square molar inverse. If it ionizes as AB3 equals to 1A3 plus B3B minus, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি কত হবে? সিম্পল আমরা ফর্মুলা ইউজ করবো। এখানে ল্যামডা AB3টা দিয়ে দিয়েছে হচ্ছে 150 Siemens centimeter square মোল ইনভার্স ল্যামডা এন ইন্টু এন ফ্যাক্টর। তাহলে এখানে 150 ইকুয়াল টু ল্যামডা এন ইন্টু এন ফ্যাক্টর। এন ফ্যাক্টর মানে হচ্ছে আমার এর মধ্যে এন ফ্যাক্টর কত আসছে, এর মধ্যে এন ফ্যাক্টর হচ্ছে 3 আসছে, বিকজ এন ফ্যাক্টর এখানে আমরা ডিটারমাইন করি যে আয়ন্সটা দেখি, এখানে ক্যাটায়নের যে হাইয়েস্ট আয়ন থাকবে রাইট, সেটা দেখে আমরা সাধারণত এন ফ্যাক্টর ডিটারমাইন करी। देखो एन फैक्टर ऐसे कैलकुलेट किया जाता है, AB3 है। अब ए का चार्ज ये पर देख के पता चलता है, ए का चार्ज तुम्हारा 3+ है, बी का माइनस है। अब तुम सोच सकते हो कैटायन का लूँ या एनायन का लूँ। भाई देखो बी का माइनस है, बट 3টা বি আছে না, তো টোটাল তো 3 মাইনাস হচ্ছে। আর এখানে যেহেতু একটাই আছে, এখানে 3+, এটা তো আমি করে দিচ্ছি। বিটাতে কনফিউশন হচ্ছে বি মাইনাস কেন চার্জ হচ্ছে না, তাহলে 3 আর 1 এর মধ্যে কোনটা নেবো, কিন্তু এখানে 3টে বি আছে, তো অ্যাকচুয়ালি 3 মাইনাস, তো অ্যাকচুয়ালি এখানে 3+ আসছে, এখানে 3 মাইনাস আসছে, তো এর জন্য এন ফ্যাক্টরের মধ্যে 3 হয়ে যাচ্ছে, যে কমন চার্জটা আমরা পাচ্ছি, তো ওর জন্য এখানে 3 পুট করছি। নেক্সট যদি কোয়েশ্চেন দেখি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি অফ Fe2SO4 হোল ইজ রিলেটেড টু মোলার কন্ডাক্টিভিটি বাই দ্য এক্সপ্রেশন কী হবে? এখানে আমরা এই সিম্পল এই ফর্মুলাটা আমাদের সবাই জানা। এখানে Fe2SO4 এর হোল 3 কথা বলা হয়েছে, যেটা 2Fe3+ আর SO4 3SO4 2 মাইনাসটার উপর বেস। তো ল্যামডা ইকুয়াল টু ল্যামডা ইকুইভ্যালেন্ট, এনটাকে ল্যামডা ইকুইভ্যালেন্ট আমরা লিখি, এন ফ্যাক্টর এখানে 6 এই কারণেই আসছে, কারণ কি Fe2SO4 এর হোল 3, কথাটা শোনো, এখানে 3টা যদি এই পারে যায় তাহলে এখানে Fe3+ আসছে, আর 2টা এই পারে গেলে SO4 2 মাইনাস আসছে। এরপর শোনো, 3টা SO4 আছে, তাহলে 2 মাইনাস ইন্টু 3 কত হচ্ছে 6, ওকে, তাহলে 6 এখানে আসছে। এফিটা 3+ আসছে রাইট, তো 3+ আর দুটো এফি আছে, তাহলে 6, তো আমরা এন ফ্যাক্টর ওই জন্য 6 এইভাবে ডিটারমাইন করতে হয়, কমন চার্জ যেটা আসছে এইভাবে কমন চার্জগুলো দেখতে হয়। নেক্সট, লিমিটিং অর ইনফাইনাইট ডাইলিউশন, লিমিটিং ইকুইভ্যালেন্ট অর ইনফাইনাইট ডাইলিউশন কন্ডাক্টিং অফ NaCl, KCl, KBr অ্যান্ড 126.5, 150, 151.5 এগুলো হচ্ছে Siemens centimeter square equivalent inverse respectively. The limiting equivalent ionic conductivity for Br minus is 78 Siemens centimeter square equivalent inverse. The limiting equivalent for ionic conductivity for Na plus ions would be, তাহলে NaCl এর আমি সামথিং একটা ভ্যালু আমাকে দিয়েছে, লিমিটিং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি আমাকে NaCl এর দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 126.5, আমাকে KCl এর দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 150, আর আমাকে হচ্ছে KBr এর দিয়ে দিয়েছে যেটা 151.5। এরপর NaCl এরটা হচ্ছে Siemens centimeter square equivalent inverse, KCl এরটা এটা, আর এই ইউনিট তো দুটোর ক্ষেত্রে সেম। এরপর আমাকে যদি লিমিটিং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি অফ Br মাইনাস আমাকে বের করতে দিয়েছে, তাহলে সিম্পল আমরা কলরস ল দিয়ে এই জিনিসটা করতে পারবো, যে আমাকে যখন Br মাইনাস আমাকে প্রোভাইড করছে, আমাকে জানতে চাইছে Na প্লাস আয়ন্সের কী হবে। তো Na প্লাস আয়ন যখন জানতে চাইছে, আমি NaCl আর KBr এরটা লিখতে পারি, এরপর দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে NaCl আর KBr, NaBr এর আমার এখান থেকে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, অ্যাকচুয়ালি এই Br প্লাস K প্লাস Na প্লাস Cl, এখানে Br প্লাস K প্লাস Na প্লাস Cl দুটো করলাম, মাইনাস KCl, তো এইটা অ্যাকচুয়ালি এইটা প্লাস এইটা করা হচ্ছে, মাইনাস এইটা করা হচ্ছে রাইট। তো মাইনাস এটা যখন করা হচ্ছে, তো ওইটা আমার এই কারণেই করা হচ্ছে, এটা KCl যদি আমি এটা থেকে বাদ দিয়ে দিই তাহলে NaBr পড়ে থাকছে। NaBr পড়ে থাকা মানে আমার লিমিটিং কন্ডাক্টিভিটি Br মাইনাস এত, লিমিটিং ইকুইভ্যালেন্ট আয়নিক কন্ডাক্টিভিটি Na প্লাস আয়ন্স উড বি, NaBr পড়ে থাকছে হচ্ছে 128, তো 128, আর Br মাইনাসের আমাকে দিয়ে দিয়েছে 78। তাহলে খেলাটা বুঝতে পারলে, আমি অ্যাকচুয়ালি NaBr এই কারণে বের করলাম কারণ ইন্ডিভিজুয়াল আয়ন বলতে আমি Br মাইনাসেরটা জানি, হ্যাঁ না, তো NaBr যদি বের করে দিতে পারি, ওর থেকে Br মাইনাসেরটা মাইনাস করে দিলেই আমার কাজ খেলা শেষ হয়ে যাবে। 128 NaBr পেয়ে গেলাম, মাইনাস 78 করে দিলাম, বাস কাজ শেষ হয়ে গেল। ইকুইভ্যালেন্ট দ্যাট ইজ ইনকারেক্ট, এখানে ইনকারেক্ট কোনটা বলছে,
NaBr মাইনাস NaI যদি আমি করি তাহলে অ্যাকচুয়ালি আমার কি আসা হচ্ছে ইনকারেক্ট ভাই, এটাই ইনকারেক্ট আসছে। KBr প্লাস এটা কী করে হতে পারে? H2ওটাকে আমি HCl প্লাস NaOH যদি আমি করে দিই তাহলে NaCl আর H2O বিলকুল চলে আসছে। তো এটাই অবভিয়াসলি বি আমার ইনকারেক্ট ডাইরেক্ট দেখা যাচ্ছে। ওকে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অপশন গিভেন বিলো। প্লিজ এখানে সেল কনস্ট্যান্টটার ইউনিট হচ্ছে মিটার ইনভার্স। মোলার কন্ডাক্টিভিটির সঙ্গে হচ্ছে ইউনিট আসছে সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। কন্ডাক্টিভিটির সঙ্গে আসছে ওহম ইনভার্স মোল ইনভার্স অফ ইলেকট্রোলাইট। ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে ডাইমেনশনলেস। তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন যেটা আমাদের আলফা, ওটা হচ্ছে আমাদের ডাইমেনশনলেস হয়ে যাচ্ছে। ওকে, কারণ আলফা আমাদের একটা রেশিও না, ওর জন্য একটা ডাইমেনশনলেস আসছে। সেল কনস্ট্যান্ট আমাদের L/A হয়। L/A করলে দেখো মিটার বা ডিভাইডেড বাই মিটার স্কোয়ার, তাহলে মিটার ইনভার্স আসছে। মোলার কন্ডাক্টিভিটি এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, কন্ডাক্টিভিটি এটা মুখস্থ রাখতে হবে, বাকি ফর্মুলা থেকেও বের করতে পারবে। The molar conductivity of a conductivity cell filled with 10 moles of 20 ml NaCl। মোলার কন্ডাক্টিভিটির কথা বলছে, মানে অ্যাকচুয়ালি ল্যামডা এম। আর এখানে কী বলছে যে অফ এ কন্ডাক্টিভিটি সেল ফিল্ড উইথ, এটা যাই হোক নিচে হয়ে যাই হোক, ফিল্ড উইথ 10 moles and 20 ml of NaCl সলিউশন। আচ্ছা, ইজ ল্যামডা এম, ঠিক আছে, এটা আমি এরকমই করে দিচ্ছি, ল্যামডা এম অ্যান্ড দ্যাট অফ 20 moles of another identical cell having 80 ml NaCl solution। এখানে 10 moles 20 ml, এখানে 20 moles 80 ml solution is lambda m2। the conductivity exhibited by the two cells are the same। তো এখানে কন্ডাক্টিভিটি ওই জন্য সেম করছে, রিলেশন বিটুইন ল্যামডা এম টু আর ল্যামডা এম। এখানে হচ্ছে ল্যামডা এম ইকুয়াল টু কাপা ইন্টু 1000 বাটা মোলারিটি, কাপা ইন্টু 1000 বাটা M2। আমাকে M2 এখানে আমি ক্যালকুলেট করতে পারি নাম্বার অফ মোলস বাটা ভলিউম করে, নাম্বার অফ মোলস বাটা ভলিউম করে দিয়ে আমি M1 M2 ক্যালকুলেট করবো, সেটা এখানে রেখে দেবো। কাপা হচ্ছে আমাকে এখানে আই থিঙ্ক কন্ডাক্টিভিটিস বাই দ্য টু সেলস আর সেম, কাপার আমাদের সেম, তাহলে ল্যামডা এম আর ল্যামডাটা আমরা রেশিও সিম্পল বের করে দেবো, কাপা কাপা ক্যান্সেল হয়ে যাবে, বাস তাহলে আমাদের এখানে রেশিও বেরিয়ে যাচ্ছে, বাস সিম্পল ক্যান্সেল করে দেবো। নেক্সট যদি আমি দেখি অ্যাট 298 কেলভিন লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি অফ উইক মোনোবেসিক অ্যাসিড ইজ এত। এখানে উইক মোনোবেসিক অ্যাসিডের কথা বলা হয়েছে, যার লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি হচ্ছে 4 × 10⁻² সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এই ইউনিটটা বানিয়ে রাখবো, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, কার ইউনিট? মোলার কন্ডাক্টিভিটি। আচ্ছা, এরপর অ্যাট 298 কেলভিন ফর অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ দ্য অ্যাসিড দি ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে আলফা, সবাই জানি, অ্যান্ড দ্য মোলার কন্ডাক্টিভিটি হচ্ছে এত। ওকে, অ্যাট 298 কেলভিন আপন 20 টাইমস ডাইলিউশন উইথ ওয়াটার, আমি ওয়াটারের সঙ্গে 20 টাইমস ডাইলিউশন করছি, তো মোলার কন্ডাক্টিভিটি অফ দ্য সলিউশন বিকম 3y × 10² সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। ঠিক আছে, ভ্যালু অফ আলফা ইস। আচ্ছা, আমাকে দিয়েছেটা কি ভাই? অনেক বড় প্যাসেজ দিয়েছে, যে অ্যাডভান্স 2021 অঙ্ক। টেম্পারেচার আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে 298 কেলভিন। ওকে, টেম্পারেচার আমাকে কত দিয়ে দিয়েছে? 298 কেলভিন, যদিও মোস্টলি টেম্পারেচার কাজে লাগে না, বাট তাও ঠিক আছে। লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি আমাকে দিয়ে দিয়েছে 4 × 10² সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। আমাকে মোলার কন্ডাক্টিভিটি দিয়ে দিয়েছে, সেটা আবার ইনফাইনাইট ডাইলিউশনে, কারণ ইনফাইনাইট ডাইলিউশন কথাটা বলেন অ্যাকচুয়ালি লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি। ওকে ওকে, ইনফাইনাইট ডাইলিউশন বুঝাই যাচ্ছে খেলাটা, লিমিটিং বলছে যখন। আলফা আমাকে বের করতে দিয়েছে, কারণ কি আলফা এখানে ভ্যালু দেয়নি, আলফা ভ্যালু দেয়নি, মানে নিশ্চয়ই আলফা আমাকে বের করতে হবে, এত হিন্টগুলো আমাদেরকে তুলতে হবে। আলফা এখানে চেয়েছে, সুতরাং মাথা ঘামানোর কিছু দরকার নেই। ল্যামডা সিএম হচ্ছে 100 হয়। আচ্ছা, এই জিনিসটা এরা কোথা থেকে বের করলো? এখানে অ্যান্ড দ্য মোলার কন্ডাক্টিভিটি ইজ y × 10² সিমেন্স। আচ্ছা, মোলার কন্ডাক্টিভিটি একটা খেলা শোনো, লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি মানে ইনফাইনাইট ডাইলিউশনে করছি, আর মোলার কন্ডাক্টিভিটি বলছে মানে ল্যামডা সি এম, রাইট? ওইটা হচ্ছে y × 10², মানে অ্যাকচুয়ালি আমাকে ল্যামডা এমই বের করতে দিয়েছে, সেটাই আমি এখানে ল্যামডা সি এম লিখছি। তো সেইটা আমাকে বলছে y × 10² সিম, আরে 100y তো লেখা আছে ভাই, কাকে বোকা বানাচ্ছিস? C1 = M1 = M, ভাই কনসেন্ট্রেশনটাকে মোলারিটিভাবে রিপ্রেজেন্ট করে আর এম ভাবে রিপ্রেজেন্ট করে, তো মানে জাস্ট ইউজলেস জিনিস লেখা আছে। C2 = N2 = M/20। এরপর কথাটা শোনো, এখানে আমরা সবাই জানি নর্মালিটি ইন্টু এন ফ্যাক্টর = মোলারিটি আছে, তো C2 এখানে কথা তোলা হয়েছে, নিশ্চয়ই আমাকে নর্মালিটি কোথাও দেওয়া আছে আর আমাকে মোলারিটি বের করতে হবে। আচ্ছা, তো এখানে আবার টেম্পারেচার ডাজ নট চেঞ্জ, কে উইল অলসো ডাজ নট চেঞ্জ, ইট ইজ ভেরি গুড ওয়ার্ড, এটা ভালো করে মনে রাখতে হবে। এরপর নেক্সট C2-র এখানে কথা, এখানে কনসেন্ট্রেশনের কথা বলছে, M/20, N2 = M/20, ল্যামডা সি N2। দেখো একটা জিনিস তুমি বুঝতে পারছি ভাই, এখানে খেলাটা কি দিচ্ছে দেখো, মোলার কন্ডাক্টিভিটি ইজ এত, ঠিক আছে, অ্যাট 298 কেলভিন। দেখো টেম্পারেচার কিন্তু সেম আছে,
আমি এখানে প্রবলেমটা করে এখানে ডাইলিউশন করে দিলাম ওয়াটার দিয়ে, ঠিক আছে। তো মোলার কন্ডাক্টিভিটি অফ দ্য সলিউশন বিকামস 3y × 10⁻² মিটার সিমেন। এরপর মানে আমার অ্যাকচুয়ালি প্রথমে ছিল প্রথমে ছিল হচ্ছে 100y, প্রথমে ছিল এটা 100y, ঠিক আছে। তারপর আমার হয়ে গেলো 300y, ওকে। প্রথমে 100y, তারপর এখান থেকে 300y। দেখো এই কোশ্চেনগুলো অ্যাডভান্স যেগুলো হয় এগুলো মজাদার কোশ্চেন, এইগুলোতে এরকম নয় যে সবার মানে একদম ইজিলি সলভ হয়ে যাবে। এগুলো মজাদার কোশ্চেন, ব্রেন লাগাতে পারলে মজা আসবে, যত বেশি ব্রেন খাটাবে তত মজা আসবে কোশ্চেন্সগুলো। স্ট্রেস হিসাবে নিলে প্রবলেম আছে। এরপর হচ্ছে C1 ভ্যালু দিয়ে দিয়েছে, এগুলো জাস্ট এস এ গেম, সলভ করতে পারলে মজা আসবে, না সলভ করতে পারলেও কোনো ব্যাপার না। C1 = m, C2 = m/20, কারণ কি নর্মালিটি ভাই n ফ্যাক্টর দিয়ে ডিভাইড করতে হয়। এরপর আলফা = ল্যামডা, এটা তো ভাই ফর্মুলা আমরা জানি, এই ফর্মুলাটা কোনো অসুবিধা নেই। m/20 m1v1 = m2v2, ওকে। m1v1, এখানে m1 তো ভাই আমি m নিয়েছি, m2টা আমাকে বের করতে হয়েছে। কেন বের করতে হয়েছে? আচ্ছা, আমি যে এন ফ্যাক্টরটা এটা আমি 20 বা কোথা থেকে পেলাম, আপর 20 টাইমস ডাইলিউশন। এখানে অ্যাকচুয়ালি নর্মাল, এখানে যেটা n2 লেখা আছে না, এখানে n2, এখানে m/20 লিখেছি। অ্যাকচুয়ালি এখানে এটা n2 বলতে না নর্মালিটি বলতে চাইনি, অ্যাকচুয়ালি এন ফ্যাক্টর আর এটার মধ্যে গুলিয়ে গেলাম, n2 থেকে নর্মালিটি ভেবে নিয়েছি। এখানে 20 টাইমস ডাইলিউশন করতে চাইছে। কোশ্চেনটা ভেবেই তোমার মনে হয়েছিল যে আমার ডাইলিউশন দিয়ে আমি কী করে ডিফারেন্সিয়েট করবো। সবসময় যখনই ডাইলিউশন কথাটা লক্ষ্য করবে তখনই বুঝবে আচ্ছা মোলারিটি নিশ্চয়ই প্রথমে m ছিল, সেই m থেকে নিশ্চয়ই 20 টাইমস ডাইলিউশন, মানে m থেকে নিশ্চয়ই m/20 করা হয়েছে। তাহলে প্রথমে m ছিল আর তারপরে m/20 করা হয়েছে, ওকে। ডাইলিউশন মানে এইটার মাহাত্ম্য, ল্যাঙ্গুয়েজটা বুঝতে পেরে গেলাম। আচ্ছা, আর আমি কি দেখতে পাচ্ছি, আমি মোলারিটিটা করবো, কিন্তু করবোটা কি? আমি এটা জানি ভাই m1v1 = m2v2, এটা তো আমি জানি, সবাই জানে। তাহলে m1m × v1, প্রথমে সাপোজ v ছিল, = m2, ঠিক আছে। m2টা আমার কত, m/20 আছে, m/20 × 20v। আচ্ছা, এখান থেকে m/20 এসছে, ওকে গ্রেট। এখানে মানে আমরা তো এটা বুঝে ডাইরেক্ট করে দিতে পারবো, অ্যাকচুয়ালি এই জিনিসটা আমরা ডাইরেক্ট করে দিতে পারছি। 20 টাইমস ডাইলেশন মানে মোলারিটি /2 হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় তাহলে এখান থেকে দেখে নাও। ভলিউম ভাই দুজনে তোমাকে এটা মানতে হবে যে m আর v, আর এটা 20v, 2 টাইমস ডাইলেশন মানে কি ভলিউমটা 20 টাইমস বেটে যাচ্ছে না, তো m2 আলটিমেটলি v ক্যান্সেল আউট হয়ে গেলে m/20 চলে আসছে। তো এই জিনিসটা আমরা ডাইরেক্ট এরপর থেকে করে দেবো। যখনই দেখবো ভলিউমকে তোমার এরকম ডাইলুশন করে দিচ্ছে 20 টাইম, তখন মোলারিটিটাকে /20 করে দেবো, ওকে ভাই। C1 C2 তো আমি পেয়ে গেলাম, λc/m 100y পেয়ে গেছি, আর λc অ্যাকচুয়ালি তোমার n ইকুইভ্যালেন্ট, এখানে মোলার কন্ডাক্টিভিটি বলেছে, অ্যাকচুয়ালি এখানে n2 ইউজ করা ঠিক হয়নি। যাই হোক, মানে অ্যাকচুয়ালি প্রথম কেসের জন্য 100y আর তোমার দ্বিতীয় কেসের জন্য হচ্ছে 300y। আচ্ছা, আমি এরপর কি করতে পারি, এখানে আমাকে আলফা বের করতে দিচ্ছে। আলফা বরাবর আমি এই ফর্মুলাটা জানি, আলফা m1 মানে তো আমি 100y ডিভাইড বাই ইনফিনিটিতে আমি 4 × 10² পেয়েছি, এইটা আমি আলফার ভ্যালু পুট করব। আর টেম্পারেচার এখানে সেম নিশ্চয়ই কোথাও বলেছে, দেখো একবার কোশ্চেনটা আমি সলভ করার পরে দেখছি, তো দেখো টেম্পারেচার এখানে দুটো সেম, অ্যাডভান্সে যখন সেম টেম্পারেচার দিয়েছে নিশ্চয়ই কোনো ম্যাথ আছে। আর সেম টেম্পারেচার মানে কে সেম, আচ্ছা কে এর ফর্মুলাটাকে দুজনকে ইকুয়াল করতে হবে। কে এর জন্য আমরা পড়েছিলাম কে = c/1 - আলফা পড়েছিলাম, হ্যাঁ না, সরি, কে এর ভ্যালু আমরা কে বা কে বলে c⁴² / 1 - আলফা, ভালো করে মনে রাখো ভাই, কে c⁴² / 1 - আলফা পড়েছিলাম। আর আলফা বরাবর λcm, এটা λ∞m। সিম্পল আমি এই আলফার ভ্যালুটাকে এখানে সাবস্টিটিউট করে দিলে যে ফর্মুলাটা আসবে কে বা কেবির, আমি ওই কে বা কেবির ফর্মুলাটাকে দুটোকে ইকুয়াল করে দেবো। কারণ কিছু ইকুয়াল না করলে আমি কী রেশিও, এমনি আপন মনের রেশিও নেবো নাকি কিসের রেশিও নেবো, আলফা রেশিও নিলে তো আলফাই কেটে উড়ে যাবে। যাই হোক, তো আমি দুটোকে ইকুয়াল করলাম, λ∞ কেটে গেল, আমরা বুঝতেই পারছি কারণ দুটোর ক্ষেত্রে সেম দেওয়া আছে। সিমিলারলি আমরা এখানে ভ্যালু পুট করবো, সলভ করে আমার ওয়াইয়ের ভ্যালু চলে আসবে, সেখান থেকে ওয়াইয়ের ভ্যালু আমরা এখানে পুট করলেই আমি এটার ভ্যালুও পেয়ে যাচ্ছি λcm, আর এটার ভ্যালুও পেয়ে যাচ্ছি 300y। তাহলে এই আমি এটাও পেয়ে গেলাম আর এইটা পেয়ে গেলাম, ওকে। এইটা আর এইটা নিয়ে আমার কী লাভ হবে, শোনো, আমার এত তৈরি হয়ে যাচ্ছে, তাহলে ভ্যালু অফ আলফা জানতে চেয়েছে, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি কোন ল্যামডা পুট করব, অ্যাকচুয়ালি আমি এখানে দেখো
আমাকে তুমি এত কনফিউজ হতে পারো যে ভাই 300 এর মধ্যে পুট করব না এইটা পুট করব। আরে ভাই এইটা তো তোমাকে একটা কন্ডিশন দিয়েছে যে এতটা ডাইলিউশন হয়ে গেল, এততে ভ্যালু জানতে চাইনি আলফার, আমাকে তো জানতে চেয়েছে যে আমার এইটাতে ডিগ্রি ডিসোসিয়েশন আলফা ছিল, আলফা কোন টেম্পারেচার ছিল, প্রথম কেসটাতে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা ছিল, দ্বিতীয় কেসটাতে এই কারণে দিয়েছে যে ভাই তুমি আলফাটাকে অ্যাটলিস্ট সলভ করে বের করার জন্য কিছু তো অ্যাটলিস্ট ইনফরমেশান দ্বিতীয়টার থেকে লাভ করো যে মোলারিটিটা m/20 হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট সেখান থেকে তো কে কি একটু ইকুয়াল করা বা টেম্পারেচার সেম আছে তাহলে কে একটু এই হিন্টটা দেওয়ার জন্য দ্বিতীয় লাইনটাকে দিয়েছিল। আলফা তো ভাই প্রথম টেম্পারেচারটা দিয়ে, তাহলে আমি আলফাটা এখানে ডাইরেক্ট এখানে ভ্যালু পুট করলেই আমি এখানে অটোমেটিক আলফার প্রথমে 100y আছে, ওয়াই এখানে পেয়ে গেলাম, ওয়াইটার ভ্যালু এখানে পুট করবো 100 × এ তো ডিভাইড বাই ইনফাইনাইটে আমি পেয়ে গেছি, বাস করলেই আমার সলভ হয়ে অ্যান্সার বেরিয়ে যাবে, জাস্ট 44/51 অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। ওকে, নেক্সট, মোলার কন্ডাক্টিভিটি অফ এ সলিউশন অফ উইক অ্যাসিড HX 0.01 মোলার। আচ্ছা, 10 times smaller than molar conductivity of solution of weak acid but of HY 0.1 molar। কথাটা ভালো করে শুনো, তো মোলার কন্ডাক্টিভিটি অফ সলিউশন অফ উইক অ্যাসিড, আচ্ছা মোলার কন্ডাক্টিভিটি বলতে চাইছে অফ এ সলিউশন অফ উইক অ্যাসিড HX হচ্ছে 0.01 মোলার, সেটা হচ্ছে 10 times smaller than molar conductivity of solution of weak acid HY 0.1 মোলার। আচ্ছা, মানে আমাকে মোলার কন্ডাক্টিভিটি হচ্ছে প্রথম উইক অ্যাসিডে 0.01 মোলার দিয়ে দিয়েছে, 10 টাইমস স্মলার দেন মোলার কন্ডাক্টিভিটি অফ এত, মানে আমি ঠিক আছে আমি ডিভাইড বাই 10 ফেন কিছু করতে হবে আই থিঙ্ক, ঠিক আছে দেখছি 10 টাইমস স্মলার, এই যে আমি বুঝতে পারলাম যে ডাইলিউশন 20 টাইমস ডাইলিউশন করছে, মোলারিটিটা ডিভাইডেড বাই 20 হয়ে যায়, কিংবা ভলিউমটা 20 টাইমস হয়ে যায়, তো সেই রকম আমাকে এটা বের করতে হবে মোলার কন্ডাক্টিভিটিটা 10 টাইমস স্মলার বলতে কী করে ওটাকেই করতে হয়। If lambda not x equal to lambda not y, the difference in the pKa values pKa HX minus pKa HY is considered। ভালো কোয়েশ্চেন দিয়েছে। আচ্ছা, পুরো পিওর অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন আছে এটা। HX আর HY অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন মানে চিল হয়ে যাও, আমি কোয়েশ্চেন থেকে মস্তি করতে হবে, কোয়েশ্চেন দেখে কোনোদিনও ক্লিক করবে না, তুমি যদি সেই মুহূর্তে যদি বের করতে পারলে না বের করতে পারলে এমন নয় যে নলেজ নেই, বাট ঠিক আছে মস্তির অঙ্ক থাকে অ্যাডভান্সেরগুলো। HX আর HY, HX আর HY, ঠিক আছে, HXের আমাকে দিয়ে দিয়েছে 0.01 মোলার, HY দিয়ে দিয়েছে 0.1 মোলার। ওকে, HXের 0.01 মোলার, HY হচ্ছে 0.1 মোলার। ওকে, এটা তো ভ্যালু আমাকে দিয়েই দিয়েছে, কোনো অসুবিধা নেই। ল্যামডা সি HX ইকুয়াল টু 1/10 তো মোলার কন্ডাক্টিভিটি ও HY, ওফো মানে 10টাই স্মলার করছে, মানে কিছুই নয়, জাস্ট মোলার কন্ডাক্টিভিটি অফ উইক অ্যাসিড HX ইকুয়াল টু মোলার কন্ডাক্টিভিটি অফ HY ডিভাইড বাই 10 করতে হবে, সিম্পল। ওকে, আচ্ছা ল্যামডা নট এক্স প্রপোর্শনাল টু ল্যামডা নট ওয়াই করতে চাইছে এরা, ঠিক আছে, এরা যা লিখেছে আমি লিখে দিলাম, এরপর কী করবো পিকে HX মাইনাস HY জানতে চাইছে, ওকে এরা যা বলেছে সেটাও আমি লিখে দিলাম, এরপর কী করতে পারি আলফা লেস দ্যান 1, ঠিক আছে ভাই, এরা আলফা কনসিডার করতে বলেছে করে দিলাম, কিন্তু এটা নিয়ে আমি কি লাভটা হয়ে হবে ল্যামডা m/n ইকুয়াল টু ল্যামডা n মাইনাস ল্যামডা n। আরে ভাই জানি রে ভাই, কী শেখাচ্ছ তুই আমাকে, কে HX বারে কে HY হয়েছে C1 আলফা স্কোয়ার বাট C2 আলফা স্কোয়ার, এটাও জানি কারণ কি কে বরাবর C আলফা স্কোয়ার হয়, আর ওর জন্য C1 আলফা স্কোয়ার বাট C2 আলফা টু স্কোয়ার। ওকে, কোনো ব্যাপার নেই ভাই, 1 মাইনাস আলফা নেগলেট। আচ্ছা, মানে এরা যখনই এই টার্মটা দিচ্ছে তখনই আমার ক্লিক করা উচিত, ভাই এই টার্মটা আমি কোথায় অ্যাজিউম করতাম, কার ডেরিভেশনে অ্যাজিউম করতাম, কে ডেরিভেশনে অ্যাজিউম করতাম, তাহলে নিশ্চয়ই এখানে কে আনতে হবে, তো কে HX ইকুয়াল টু C1 আলফা স্কোয়ার, কে ইকুয়াল টু C2 আলফা, নাহলে এটা দেওয়ার কী মেহাত্ম থাকতে পারে, এইভাবে দিমাগগুলোকে ক্লিক করাতে হয়। ওকে, তো এখানে 1 মাইনাস আলফাটা নেগলেক্ট হয়ে গেছে যেহেতু আলফা লেস দ্যান 1, তাহলে আমাকে এই ফর্মুলাটা কোথাও না কোথাও এটা ইউজ করাতে চাইছে, দুটো সেটস অফ ভ্যালুস দিয়েছে, তাহলে এইভাবে ইউজ হবে এই ফর্মুলাটা। ওকে, ডান। মোলার কন্ডাক্ট আমাকে কিন্তু কে সেরকম কিছু হিন্ট কিন্তু দিতে পারছি না, এইখান থেকে নিয়ে আসতে হয়, এইখান থেকে যে এই মালটা দিয়েছে এটা কার ডেরিভেশন ইউজ হতো, আচ্ছা কে এর ডেরিভেশন, তাহলে নিশ্চয়ই কে এর ফর্মুলা লাগবে, ওই জন্যই বললাম অ্যাডভান্স অঙ্ক হচ্ছে খেলার অঙ্ক, যদি ক্লিক করে যায় তাহলে দারুণ, ঠিক আছে, এমন নয় যে স্ট্রেসড হয়ে গেলে পাচ্ছি না, এই করছি না ওই করছি না এরকম। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি অফ HX ইকুয়াল টু 1/10 মোলার কন্ডাক্টিভিটি অফ HY। আচ্ছা, এই নলেজটা তো সবারই আছে কে ইকুয়াল টু C আলফা স্কোয়ার, কিন্তু এই সময় যেটা ক্লিক করবে
যার ক্লিক করে যাবে সে করে দেবে, যার ক্লিক করবে না, লাকের ওপর এভরিথিং ডিপেন্ড করছে, সেখানে ভেবে চিন্তে কিছু লাভ নেই। আচ্ছা 1/10 অফ ল্যামডা সিএম এইচ ওয়াই, এটা যদি আমি ডিভাইড করি 1/10 এলো ভাই, যেটা লেখা আছে এটাকে এখানে লিখে রেখেছে, কোনো ব্যাপার নয়। এরপর ল্যামডা 1 আলফা 1 ইকুয়াল টু সি এইচ এক্স ডিভাইড বাই ল্যামডা ইনফিনিটি এইচ এক্স, আলফা 2 ইকুয়াল টু ল্যামডা সি এইচ ওয়াই ডিভাইড বাই ল্যামডা ইনফিনিটি এইচ ওয়াই। ভাই আলফা 1 বাই আলফা 2 ক্যালকুলেট করছি, কেন করছি আমি নিজেও জানি না, বাট ঠিক আছে করছি। আলফা 1 আলফা 2 বের করেছি, যাই হোক। আচ্ছা মোলার কন্ডাক্টিভিটিগুলোকে রিলেট করতে হবে, তো আমি দেখতে পাচ্ছি যেখানে দুটো মোলার কন্ডাক্টিভিটি রেশিও আছে। ভাই ইনফাইনাইট ডাইলিউশনে যদি পেয়ে যেতাম না, খেলা শেষ হয়ে যেত। ইনফাইনাইট ডাইলিউশনটা না দুটোর ক্ষেত্রেই অলমোস্ট সেম হয়, তো আমি যদি ইনফাইনাইট ডাইলিউশনে যদি দুটো ইকুয়াল হয়ে যেত তাহলে আমি দুটোকে কেটে কুটে দিতাম। এই বুদ্ধিগুলো খাটা উচিত যে তুমি যখন এরকম ম্যাক্সিমাম কোশ্চেন করবে না, তখন তুমি দেখবে ম্যাক্সিমাম জায়গাতেই এই টাইপের কোশ্চেন্সে এই ল্যামডা ইনফিনিটি এইচ এক্স ইকুয়াল টু ল্যামডা ইনফিনিটি এইচ হয়ে যায়, ম্যাক্সিমাম জায়গায় এই জিনিসটা হয়। ওর জন্য আমরা দুটোকে কেটে কুটে দিই। তো যাই হোক, এখানে যেমন কেটে কুটে যাচ্ছে, তো আলফা 1 বাই আলফা 2 ইকুয়াল টু ল্যামডা সি এইচ যায়। তাহলে আমরা যখনই এরকম, তাহলে আমরা এখান থেকে কী কী শিখতে পারলাম দেখো, এই শিখতে পারলাম যে এটা যখন দিচ্ছে কে ইউজ করব, খুব ভালো, এই নলেজটা পেলে অঙ্কটা করে। আর কি নলেজ পেলাম, যখন এই ল্যামডা সি এইচ এক্স ডিভাইড বাই ল্যামডা সি এইচ এক্স একটা রেশিও হওয়ার মানে টাইম আসছে, তখনই আলফাটা আমাদের মাথায় ক্লিক করা উচিত। আচ্ছা আলফা নিয়ে খেলতে পারে, আর আলফা 1 আলফা 2 নিয়ে, আর নিশ্চয়ই আলফা 1 আলফা 2 রেশিও নিতে হবে, যেখানে ল্যামডা ইনফিনিটি এইচ এক্স ল্যামডা ইনফিনিটি এইচ ওয়ান নিশ্চয়ই ক্যান্সেল হয়ে যেতে থাকবে। এরকম কিছু কিছু অ্যাজাম্পশনস করলে এই স্টেপগুলো তুমি ক্যান্সেল করে দিলেও কিছু যায় আসবে না। এই জিনিসগুলোই টপার্সরা অ্যাটেম্প্ট করে যে তাড়াতাড়ি সলভ হয়ে যায়। আলফা 1 বাই আলফা 2 ইকুয়াল ল্যামডা সি এইচ এক্স ডিভাইড বাই ল্যামডা সি এইচ ওয়াই ইন্টু ল্যামডা ইনফিনিটি এইচ ওয়াই বাই ল্যামডা ইনফিনিটি এইচ এক্স। কিন্তু টপার্সদের মাথায় কাজ করে যে ভাই এটা ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স আছে, কারণ এই ভ্যালু দেওয়া নেই ভাই, নিশ্চয়ই ক্যান্সেল হয়ে যাবে। এই ওরা প্রসেসটা কিন্তু জানে, বাট অ্যাটেম্প্ট হয়তো মনে মনে হালকা ফুলকা করে নেয়, বাট করে না। ঠিক আছে, ল্যামডা ইনফিনিটি আমার তো পুরোই অ্যাটেন্ড করছি, বের করে নিচ্ছি। ল্যামডা ইনফিনিটি এইচ এক্স ইকুয়াল টু ল্যামডা ইনফিনিটি এইচ প্লাস প্লাস এক্স মাইনাস ইনফিনিটি এইচ ওয়াই ইকুয়াল টু এইচ প্লাস প্লাস ওয়াই মাইনাস। তাহলে এটা যদি আমরা করি, তাহলে দুটোকে যদি আমরা এইচ এক্স, দেখো এইচ প্লাস এক্স মাইনাস এইচ প্লাস ওয়াই মাইনাস এইচ প্লাসের সঙ্গে এক্স যাই হোক, তোমার ইনফিনিটি এইচ এক্স ইকুয়াল টু ল্যামডা ইনফিনিটি এইচ ওয়াই হয়ে যাচ্ছে। কারণ কি এই দুটো না তুমি যদি সাবট্রাক্ট করে দাও, দেখো ল্যামডা ইনফিনিটি এক্স মাইনাস আর ল্যামডা ইনফিনিটি ওয়াই মাইনাসটা অ্যাকচুয়ালি যদি তুমি দুটোকে ইকুয়াল করে দিতে পারো, তাহলে তোমার অ্যাকচুয়ালি এই জিনিসটা কেটে যাচ্ছে। এটা তখনই কাটবে যখন ল্যামডা ইনফিনিটি এক্স মাইনাস ইকুয়াল টু ল্যামডা ইনফিনিটি ওয়াই মাইনাস হবে। কিন্তু কোশ্চেনে তো দিয়েই দিয়েছে ভাই এই জিনিসটা, তাহলে তো অটোমেটিক এটা ক্যান্সেল আউট হয়ে যায়। খেলাটা বুঝতে পারলে, যদি এইটা আর এইটা যদি ইকুয়াল হয়ে যায়, এটা আর এটা যদি ইকুয়াল হয়ে যায়, আর সেটা বলেই দিয়েছে কোশ্চেনে ইকুয়াল বলে, তাহলেই তো দেখো না আমি সাবট্রাক্ট করলেই তো ল্যামডা এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, ল্যামডা ইনফিনিটি এইচ এক্স ইকুয়াল টু ল্যামডা ইনফিনিটি এইচ ওয়াই চলে আসছে। দ্যাট ইজ ল্যামডা ইনফিনিটি এইচ এক্স ইকুয়াল টু ল্যামডা ইনফিনিটি এইচ ওয়াই চলে আসছে। দারুণ কেস, দারুণ অবস্থা ভাই। আচ্ছা এটা চলে এলো, এরপর কী করবো, তাহলে ল্যামডা 1 বাই ল্যামডা 2 এইটা তো হয়ে গেলো, আর এইটার রেশিও আমরা কী পেয়েছি 1/10 পেয়েছি। এই 1/10 পুট করে দেবো, আলফা 1 বাই আলফা 2 রেশিও পেয়ে গেলাম। কিন্তু আলফা 1 আলফা 2 সে তো বুঝতে পারলাম, আলফা 1 আলফা 2 কেন ক্যালকুলেট করলাম, K1 K2 ক্যালকুলেট কেন করলাম, কিন্তু কী লাভটা কী হলো, আমাকে কোশ্চেন বেরটা কী করতে দিয়েছে ভাই, পিকে বের করতে দিয়েছে। পিকে জিনিসটা কী ছিল, যখনই প্রবলেম হবে না ভয় পাবে এইসব জিনিসকে, পিকে ভ্যালুস এইসব কী দিয়েছে, তো আমি মনে করবো যে পিকে জিনিসটা কী অ্যাকচুয়ালি, হোয়াট ইজ পিকে। তো আমরা তখন মনে করবো কে এইচ এক্স ডিভাইড বাই কে এইচ ওয়াই ইকুয়াল টু 1/10, রাইট, 1/10 আছে। এই জিনিসটা তো আমরা এখানেই পেয়ে গেছি, কোথায় পেয়ে গেছি, এখানেই পেয়ে গেছি। সি আলফা কে এইচ এক্স বাই কে এইচ ওয়াই, C1 আলফা 1 স্কোয়ার C2 আলফা 2 স্কোয়ার। এখানে যদি আমি আলফা 1 আলফা 2 যদি আলফা 1 বাটে আলফা 2 1/100 আসছে তাদের স্কোয়ার যেহেতু, আর C1 বাটে C2 যদি কথা বলি, তাহলে C1 বাটে C2 হচ্ছে C1 বাটে C2 কত আসছে এখানে, ইজ 10 টাইমস স্মলার দ্য মোলার কন্ডাক্টিভিটি। মানে আমার অ্যাকচুয়ালি এইটা বাটে এটাই তো 1/10, আর সেটাই তো তোমার C1 বাটে C2, এটাকেই তো C1 বলছে আর এটাকেই C2 বলছে। এটা 1/10 ইন্টু 1/100, তাহলে 1/10 ইন্টু 1/100 যদি করি, তাহলে 1/1000 চলে আসছে। খুব ভালো। তো কে এইচ এক্স বাটে কে এইচ ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম, আলফা 1 বাটে আলফা 2 এর ভ্যালু পেয়ে গেলাম। আলফা 1 আলফা 2টা এখানে ইউজ করে দিলাম, আর এই ভ্যালুটাই তো C1 আর এটাই তো C2, তাহলে এখানে ইউজ করে K1 K2 পেয়ে গেলাম আমি। এরপর আমাকে পিএ এইচ এক্স পিএ এইচ ওয়াই, আচ্ছা ওকে, পিকে এইচ এক্সটাকে কেমনভাবে লিখবো, পিকে এইচ এক্স ভাই ওটাই ছিল মাইনাস লগ অফ
এইচ এক্স, কেসটা বুঝতে পারলে? মাইনাস লগ অফ এইচ এক্সটাকে আমরা পিকে এইচ এক্স বলতাম। আচ্ছা ওকে, মাইনাস লগ অফ এইচ এক্সকে বলতাম, আর মাইনাস লগ অফ এইচ ওয়াইটাকে আমরা বলতাম হচ্ছে পিকে এইচ ওয়াই। তাহলে এটাকে যদি আমি মাইনাস লগ অফ এইচ এক্স করি আর এটাকে যদি মাইনাস লগ অফ এইচ ওয়াই করি, দেখো সিম্পল ওই জিনিসটা লেখা আছে, পিকে এইচ এক্সটাকে মাইনাস লগ কে এইচ এক্স লেখা আছে। এটার মুহূর্তে এটার মুহূর্তে যেও না, এটা জাস্ট কিছু করিনি, বোথ সাইডস লগ করে দিয়েছি। কথাটা শোনো, এখানে যেটা লেখা আছে এটাকে যদি মাইনাস লগ অফ এইচ এক্স করি, হ্যাঁ না, মাইনাস লগ অফ এইচ এক্স করি আর মাইনাস লগ অফ কে এইচ ওয়াই করি, বা আমি অ্যাকচুয়ালি এই জিনিসটাকে করছি মাইনাস লগ কে এইচ এক্স মাইনাস লগ অফ, এইটাও তো মাইনাস লগ অফ কে ওয়াই এইচ ওয়াই ইকুয়াল টু এত, তাহলে এই মাইনাস লগ অফ কে এইচ এক্সটাকেই আমি বলবো পিকে, যেইভাবে সিম্পলিফাই করতে পারো, এইটাকে সিম্পলিফাই করো, এইটাকে বের করতে পারো, কিংবা এইটাকে সিম্পলিফাই করে এর ফর্মেটে আনতে পারো, যা ইচ্ছা করতে পারো ভাই, এর ফর্মেটে আনতে পারো, যা ইচ্ছা করতে পারো তুমি। মেন আমাকে যেটা মনে রাখতে হবে, পিকে এইচ এক্স মানে মাইনাস লগ অফ কে এইচ এক্স, আর এই মাইনাস পিকে এইচ ওয়াই মানে মাইনাস লগ অফ পিকে ওয়াই, মাইনাস লগ অফ কে এক্স এইচ ওয়াই, মানে পিটাকে হাঁটানোর জন্য মাইনাস লগ ঢুকিয়ে দিতে হবে। মাইনাস মাইনাস এখানে যেমন প্লাস হয়ে যাচ্ছে, যাই হোক এখানেও মাইনাস মাইনাস মানে একই জিনিস ওইটা প্লাস হয়ে যায়, তো 3 বেরিয়ে যাচ্ছে। ডু দিস ক্যালকুলেশন পার্ট অন ইয়ার ওন টু অ্যাভয়েড মতলব কনফিউশন, अगर बात करो तो কনফিউশন অ্যাভয়েড করার জন্য নিজে করতে, আমরা তো বুঝে গেলাম কী করে আমরা করছি। আচ্ছা, লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি আর মোলার কন্ডাক্টিভিটি আর ইনফাইনাইট ডাইলেশন দুটোই সেম জিনিস। লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি আর মোলার কন্ডাক্টিভিটি আর ইনফাইনাইট ডাইলেশন দুটোই সেম জিনিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাকে দিয়েছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, আচ্ছা এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট ডেল্টা টিবি, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট ওকে, অফ 1 মোলাল অ্যাকোয়াস সলিউশন, আচ্ছা 1 মোলাল অ্যাকুইস সলিউশন ভাই, ছোটো এমওয়ালা, ছোটকাওয়ালা এম, of CH3COH is 0.572 degree centigrade. 1 molar aqueous solution of urea boils at এত ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, equivalent conductance of CH3COH at infinite dilution is 393 ohm inverse centimeter square equivalent inverse. Their equivalent conductance of given solution is কত হবে? ওকে, CH3COH দিয়ে দিয়েছে ভাই, এর এলিভেশন এস কি, দেখো আমাকে CH3COH নিয়ে কিছু কিছু ইনফরমেশান দিয়েছে, ইউরিয়া নিয়ে কিছু কিছু ইনফরমেশান দিয়েছে, তো আমি সেই ইনফরমেশানগুলোকে সিধা সাপাট এখানে লিখতে থাকবো। CH3COH নিয়ে আমাকে কী কী ইনফরমেশান দিয়েছে? 1 মোলার অ্যাকোয়াস সলিউশন, মোলালিটি হচ্ছে 1 মোলার, খুব ভালো। এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট ডেল্টা টিবি দিয়ে দিয়েছে এত, সিম্পল যেগুলো দিয়েছে আমি নোট করে যাচ্ছি। 1 মোলাল অ্যাকোয়াস সলিউশন ইউরিয়া আছে, ইউরিয়া তো 1 মোলাল বাবারে। বয়েলসের এত, খুব ভালো ভাই, বয়েলিং পয়েন্ট ডেল্টা এস, হ্যাঁ না, বয়েলিং পয়েন্ট দিয়ে দিয়েছে, ওকে খুব ভালো। মানে বয়েলসের এত, আর এখানে কি দিয়েছে এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট, দুটোর মধ্যে ডিফারেন্স আছে ভাই। এখানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ এত ইনফাইনাইট ডাইলেশন, ইকুইভ্যালেন্ট কন্ডাকশন ল্যামডা ইনফিনিটি, আবার ইনফাইনাইট ডাইলেশন বাবারে, দেখছো ল্যামডা ইনফিনিটি এম ইকুয়াল টু 393, ও আরে আর ওম ইনভার্স মানেই তো সিমেন নাকি ভাই, সেন্টিমিটার স্কোয়ার ইকুইভ্যালেন্ট ইনভার্স, ওকে ভাই। টি নট ইকুয়াল ভাই ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয় গিয়ে হয় না, আর এই আখির এখানে CH3COH যতই থাকুক না কেন, এখানে বলতেটা কি চাইছে, ঠিক আছে, টি নট ইকুয়াল টু 100 ডিগ্রি সেন্টিগ্রেডই হয় ভাই। ডেল্টা টিবি তাহলে, আরে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকেই তো আমরা মাইনাস করি, ডেল্টা টিবি কী করে ক্যালকুলেট করি? আরে এখানে ডেল্টা টিবি দিয়ে দিয়েছে, এখানে ভাই ডেল্টা টিবি দেয়নি, কী করা যেতে পারে ভাই? এখানেও ডেল্টা টিবি ক্যালকুলেট করতে হবে, আর ডেল্টা টিবি ক্যালকুলেট করার জন্য কী করবো? বড়কা মাইনাস ছোটকা, যাই হোক ডেল্টা টি এস মাইনাস টি নট, বড়কা মাইনাস ছোটকা করে দিলাম তো 0.52 বেরিয়ে গেলো। আচ্ছা, বড়কা মাইনাস ছোটকা कोई रूल नहीं है, बट ठीक है। আলফা ইকুয়াল টু ল্যামডা সি এন ইকুয়াল টু ল্যামডা ইনফিনিটি এম, ওকে ভাই, এটা তো জানি আমরা। ডেল্টা টিবি CH3COH ডিভাইড বাই ডেল্টা টিবি ইউরিয়া, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ দ্য গিভেন সলিউশন জিজ্ঞেস করেছে। ডেল্টা টিবি দুটো রেশিও নিয়ে নিচ্ছি, এত বাই এত ইকুয়াল টু ডেল্টা আই কে বি এম হয়। ওহো, আমি এটা দেখেই ফিল আসছে ভাই, CH3COH এর আই, আর তোমার এই যে ইউরিয়ার তো আই হচ্ছে 1, ইউরিয়া তো ভাই আমি জানি ইউরিয়ার 1 বলে, আর CH3COH আর আই জানি না। তুমি হয়তো ভাবতে পারো ভাই আমার আই ক্যালকুলেট করে কী লাভ হবে, আমাকে তো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বের করতে বলেছে। আচ্ছা, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স মানে কী জানো ভাই? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স মানে তো ওই যে ল্যামডা সি এন যেটা ছিল, এন যেটা ছিল ভাই,
হ্যাঁ, মোলার কন্ডাক্টেন্স মানে তো ল্যামডা সি এম ছিল, আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স মানে ল্যামডা সি এন আছে, ঠিক আছে। আমি তো আই এর ভ্যালু 1.1 পেয়ে গেলাম। এরপর এখানে CH3COH A+H2 আমি এখানে হচ্ছে এখানে দেখো ইনফাইনাইট ডাইলিউশন করেছি, হ্যাঁ না, ইনফাইনাইট ডাইলিউশন করেছি, তো এখানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট গিভেন সলিউশন তো কোথাও না কোথাও ফিল আসছে ভাই, জল এখানে আছে। আর তাছাড়া আমরা এলিভেশন ইন বয়লিং পয়েন্ট মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড কার বয়লিং পয়েন্ট, পানির বয়লিং পয়েন্ট, তো জলের বয়লিং পয়েন্টের অনুসারেই কোথাও না কোথাও জিনিসগুলোকে আমরা বের করছি। তো এখানে অবভিয়াসলি আমরা পানি এখানে অ্যাড করে দেবো। পানি অ্যাড করতে পারলে CH3COO নেগেটিভ, আর এখানে আমার H+ চলে আসবে, ঠিক আছে। এই জিনিসটা আমাকে শিখতে হবে ভাই। CH3COH প্লাস H2 যদি করি তাহলে CH3CO মাইনাস প্লাস H+, মানে H+। আচ্ছা, এখানে আমার তাহলে নাম্বার অফ কত আসছে, n=2 আসছে। ওকে, n=2 কেন আসছে ভাই? এনটা কী জিনিস এখানে? এনটা এই জিনিস যে এখানে যদি আমি দেখি এখানে অ্যাকচুয়ালি C2O2H4 আছে, রাইট? কিন্তু আমার এখানে n=2 এই কারণে আসছে, এই জিনিসটাকে ব্রেক করে আমি কি লিখতে পারি, CH3COO নেগেটিভ প্লাস H+, এটাই তো লিখতে পারি নাকি, CH3COO নেগেটিভ প্লাস H+। তাহলে আমার এখানে দুটো আয়ন্স আছে, ওই জন্য n=2 আসছে। আন্ডারস্টুড? এরপর হচ্ছে I=1 - আলফা প্লাস এন আলফা। এ ভাই এই ফর্মুলাটা আমাকে মুখস্থ করতে হবে, 1 - আলফা প্লাস এন আলফা, I=1 - আলফা প্লাস এন আলফা, ঠিক আছে ভাই। আই এর ভ্যালু তো আমি এখানে 1.1 বের করে দিয়েছি, সেই 1.1 এখানে পুট করবো, 1 - আলফা প্লাস এন আলফা, 2 পেয়ে গেছি, 2 আলফা, সিম্পল আলফা এখান থেকে ভ্যালু পেয়ে যাবো। আলফা, আরে ভাই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরস মানে আলফা বের করতে পারলেই তো খেলা মিটে যাবে। আমাকে এই যে IKBA মোলালিটি ডেল্টা টিবি এগুলো তো ভাই IKBM এর ফিল দিচ্ছে, IKBM ওফো। তো এখান থেকে আই বের করে আই থেকে আমাকে এই ফর্মুলার সাহায্যে আলফা বের করতে হতে পারে, আর আলফার ফর্মুলাতেই তো আমার এই মালটা আসতো। আলফা ছাড়া তো এই মালটা বের করা আমার কম্পারেটিভলি কঠিন আছে, আলফা থেকে ডাইরেক্ট ইনফিনিটি। কিন্তু আমি ভাবতে পারি ভাই আমার ইনফিনিটিটা আমি কোথা থেকে পাবো, ইনফাইনাইট, আরে ভাই ইনফাইনাইট তো আমাকে দিয়ে দিয়েছে আর এটা চেয়েছে, মানে তো গ্যারান্টেড আলফা লাগবে ভাই, আমাকে ইনফাইনাইটটা দিয়ে দিয়েছে আর আমাকে এটা চেয়েছে, সিম্পল আলফা লাগবে। আলফা মানেই তো আমার ল্যামডা ইনফিনিটিয়াম, তাহলে আলফাটা বের করার জন্য কোথা থেকে বের করতে পারি ভাই, এখানে সলিউশনস চ্যাপ্টারটাকে মিক্স করেছে এরা, আর সলিউশনস চ্যাপ্টার আলফা বের করার জন্য এই ফর্মুলাটাই ইউজ হতো। তাহলে আমাকে আই বের করতে হবে, আর যখন আই এর কথাটা মাথায় আসবে তখনই তুমি বুঝতে পারবে ডেল্টা টিভি তো IKBM ফর্মুলা ছিল, তাহলে ওইটাকেই নিশ্চয়ই আমাদেরকে ইকুয়েট বা কিছু একটা রেশিও ফিসিও ব্যবস্থা করতে হবে, তাহলেই পুরো কোশ্চেনটা ক্র্যাক হয়ে চলে এলো, দেখতে পেলে সিম্পল এইভাবে সোচতে হয়। তো এখানে আলফা পেয়ে গেলে আলফা সিম্পল ভ্যালু পুট করলাম, আলফা তো আমি পেয়ে গেছি, আর তোমার এখানে 393 কেলভিন আমাকে এখানে ওহম ইনভার্স এটা মালটা দিয়ে দিয়েছে, ল্যামডা ইনফিনিটি এম এর ভ্যালু পুট করে দেবো, ল্যামডা সি এন এর ভ্যালু চেয়েছে, সিম্পল অ্যান্সার বেরিয়ে গেল। আচ্ছা, ইলেকট্রোড পোটেন্সিয়ালের কথা বললে এখানে অক্সিডেশন পোটেন্সিয়াল আর ডিঅক্সিডেশন পোটেন্সিয়াল দুটো হচ্ছে আসে, ঠিক আছে। এরপর এখানে হচ্ছে একটা মেটাল ইলেকট্রোড থাকে, একটা মেটাল ইলেকট্রোড, সেখানে হচ্ছে দুটো ইলেকট্রন সেখান থেকে যাচ্ছে, এটা হচ্ছে জিঙ্কের তৈরি, এই পুরো জিনিসটা হচ্ছে জিঙ্কের তৈরি। আর এখান থেকে অ্যাকচুয়ালি এই যে সলিউশনসটা থাকে না, এই মেটাল ইলেকট্রোডটা ধীরে ধীরে থিনার হতে থাকে, ইফ Zn2+ ইজ লস্ট ইনটু দ্য ইলেকট্রোলাইট, ঠিক আছে। এটা জিঙ্কের তৈরি, আর এই যে সলিউশনটা আছে এই সলিউশনে জিঙ্ক তো লুজ হতে থাকে, জিঙ্ক যতই এর মধ্যে দেখো না এর থেকে জিঙ্ক বেরোচ্ছে না, জিঙ্ক বেরোচ্ছে, দেখো জিঙ্ক বেরোচ্ছে, যত জিঙ্ক বেরোতে থাকে এই ইলেকট্রোড থেকে তত ইলেকট্রোডটা ছোটো পাতলা হতে থাকে। এবার যত ইলেকট্রোডটা পাতলা হতে থাকবে তত তোমার এটা থিন হতে থাকবে। মেটাল ইলেকট্রোড সলিউশন যে সাধারণত এটা তোমার জিঙ্কেরই একটা সল্ট থাকে, যেমন সাপোজ ZnSO4 নিয়ে নিয়েছি, ওকে। তো Zn থেকে Zn2+ 2 ইলেকট্রন, ভাই ভেঙে যাচ্ছে তো Zn2+ হয়েই ভাঙবে এটা, হ্যাঁ না, আর +2 ইলেকট্রনস, ওকে। আর অক্সিডেশন করছি আমি এটাকে, অক্সিডেশন পোটেনশিয়াল ZnSO4 বা H2O জল আছে এখানে, যে অ্যাকোয়াস সলিউশনই থাকে ভাই। টেন্ডেন্সি টু লুজ আর গেন ইলেকট্রন মিডল ইলেকট্রিক প্লেস নিয়ে ওন ইলেকট্রোড, এটাকেই বলে ইলেকট্রোড পোটেন্সিয়াল, মানে টেন্ডেন্সি টু লুজ আর গেন ইলেকট্রন, এই যে লুজ করে দিচ্ছি ইলেকট্রন বা গেন করে যদি, তাহলে যখন মেয়েটা ইলেকট্রোড প্লেস নিয়ে ওন ইলেকট্রন নিজের ইলেকট্রোড, এটা এরিস জিঙ্কের একটা সল্ট, তাহলে তখন যে টেন্ডেন্সি ওটাকে ইলেকট্রোড পোটেন্সিয়াল বলে, এটা আমরা বুঝতে পারলাম।
ZnSO4 প্লাস H2O Zn2 প্লাস SO4 2 আচ্ছা, মাথা খুলে ডেফিনেশনগুলো পড়ো, মাথা বন্ধ করে ডেফিনেশন পড়লে মাথার উপর দিয়ে যাবে। টেন্ডেন্সি টু লুজ অর গেইন ইলেকট্রন, ভাই এই যে কতটা টেন্ডেন্সি আছে ওর এই আয়ন্সগুলোকে বের করে দেওয়া, সেই টেন্ডেন্সিটাকে ইলেকট্রোড পোটেন্সিয়াল বলছে। এরপর Zn2 প্লাস প্লাস 2 ইলেকট্রন ইকুয়াল টু Zn, তাহলে এটা রিডাকশন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে রিডাকশন পোটেন্সিয়াল। আর Zn থেকে Zn2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, এটা তো ভাই অক্সিডেশন। কেন ভাই? কারণ কি এখানে 0 থেকে 2 হয়ে গেলো, অক্সিডেশন স্টেট বেড়ে যাচ্ছে, আর এখানে রিডাকশন স্টেট কমে যাচ্ছে, তো জন্য রিডাকশন। আর আমরা জানি অক্সিডেশন স্টেট বেড়ে গেলে অক্সিডেশন, রিডাকশন স্টেট কমে গেলে রিডাকশন। আর ইফ দ্য মেটাল ইলেকট্রোড ইজ জিঙ্ক, সাপোজ যদি জিঙ্ক হয় এখানে, then the metal electrolyte solution will be any salt of the given metal like ZnSO4, ZnCl, যেটা আমি বললাম ওটাই লেখা আছে। ইলেকট্রোড পোটেন্সিয়াল দুটো ধরনের হয়, কী কী ধরনের? অক্সিডেশন পোটেন্সিয়াল আর রিডাকশন পোটেন্সিয়াল। অক্সিডেশন পোটেন্সিয়াল এম থেকে Mn প্লাস, খেলাটা বুঝতে পারলে? সামথিং জিরো ছিল প্রথম আগে M0 ছিল, 0 থেকে N প্লাস হচ্ছে। আর রিডাকশন পোটেন্সিয়াল মানে N প্লাস থেকে 0 হচ্ছে, মানে কমে যাচ্ছে, আর এটাতে বেড়ে যাচ্ছে। তাহলে 0 থেকে যদি N প্লাস প্লাস N ইলেকট্রন হয়, এটা হচ্ছে অক্সিডেশন পোটেন্সিয়াল। আর রিডাকশন পোটেন্সিয়াল মানে N প্লাস N ইলেকট্রন দিয়ে M, যদি N প্লাস থেকে এটা যদি 0 হয়ে যায়, আর এটা 0 থেকে যদি N প্লাস হয়। ওকে, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেন্সিয়াল। ইলেকট্রোড পোটেন্সিয়ালের স্ট্যান্ডার্ড কন্ডিশন হচ্ছে T ইকুয়াল টু 298 কেলভিন আর C ইকুয়াল টু 1 মোলার। স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেন্সিয়াল হচ্ছে M থেকে Mn প্লাস, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেন্সিয়াল Mn প্লাস থেকে M থেকে Mn প্লাস যদি হয় ওটাকে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেন্সিয়াল বলে, এটাকে রিডাকশন পোটেন্সিয়াল বলে। সিম্পল, এখানে 0 থেকে N প্লাস অক্সিডেশন স্টেট বেড়ে গেল SOP, আর এটা কমে গেল SRP। আচ্ছা, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেন্সিয়াল হচ্ছে 2 টাইপসের হয়। এটা যদি আরে ভাই ওই জিনিসটাই লেখা আছে, আর দুটোকে সাম করলে অ্যাকচুয়ালি 0 আসে, যাই হোক, তো ওই জন্য SOP ইকুয়াল টু মাইনাস অফ SRP হয়। ওকে, ইলেকট্রোড পোটেন্সিয়াল ইজ ইন্টেন্সিভ প্রপার্টি, এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে। ইলেকট্রোড পোটেন্সিয়াল ইজ এন ইন্টেন্সিভ প্রপার্টি। ইলেকট্রোড পোটেন্সিয়াল ক্যান নেভার বি অ্যাডেড অর সাবট্রাক্টেড। বিলকুল ভাই, ইলেকট্রোড পোটেন্সিয়াল কোনোদিনই অ্যাড বা সাবট্রাক্ট করা যায় না, এই জিনিসটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টি হলে অ্যাড অ্যান্ড সাবট্রাক্ট করা যায়। তো however do depend on the amount of matter and change with the sample size. তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারলে যে ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে অ্যামাউন্ট অফ ম্যাটারের প্রতি ইন্ডিপেন্ডেন্ট, আর এক্সটেন্সিভ প্রপার্টি যেটা থাকে ওটা অ্যামাউন্ট অফ ম্যাটারের প্রতি ডিপেন্ডেন্ট। তো এখানে যদি অ্যামাউন্ট অফ ম্যাটারের প্রতি ইন্ডিপেন্ডেন্ট থাকে, যেমন মনে করো সময়, তাহলে এগুলো একটা ইন্টেন্সিভ প্রপার্টি। অ্যামাউন্ট অফ ম্যাটার ভাই, বা ওর থেকে ভাই ভালো এক্সাম্পল এখানে দেখতে পারো, ফালতু জিনিসের না, যে ইন্টেন্সিভ প্রপার্টির মধ্যে প্রেসার, টেম্পারেচার, এগুলো কী অ্যামাউন্ট দেবে ভাই? ডেন্সিটি আবার অ্যামাউন্ট, কনসেন্ট্রেশন অ্যামাউন্ট। কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টিতে মাস, ভলিউম, ইন্টারনাল এনার্জি, ক্যাপাসিটি, এগুলো এনথালপি, এন্ট্রপি, প্রত্যেকটার অ্যামাউন্ট আছে। যেমন ওয়ার্ল্ডে সবসময় এন্ট্রপি বাড়তে থাকে, এইসব কিছু কিছু জিনিস। Intensive property. আচ্ছা, এটা তো বুঝলাম, কিন্তু এটা লিখে কী করে? আরে Fe থেকে Fe2 প্লাস যদি হয় না, তাহলে তোমার হচ্ছে Fe2 প্লাস এক্স ভোল্ট। আর Fe থেকে Fe2 প্লাস যদি সাপোজ দেখো, এখানে Fe থেকে Fe2 প্লাস, এখানে Fe থেকে Fe2 প্লাস, Fe থেকে Fe2 প্লাস, এখানেও এক্স ভোল্ট, এটাও এক্স ভোল্ট। এখানে শুধু 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে, তো এইখানে যে ইলেকট্রোড পোটেন্সিয়াল, এখানে থোড়ি কিছু ডিফারেন্স হয়ে গেলো। দেখো অ্যামাউন্ট আমি চেঞ্জ করে দিলাম, ডবল করে দিলাম, সব অ্যামাউন্ট ডবল হয়ে গেলো, কিন্তু এখানে কিছু ফারাক পড়লো না, এটাই এখানে বলতে চাইছি জাস্ট। ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস এফ ই নট, এন এফ ই নট হয়, তো এন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন লস্ট অর গেন, ঠিক আছে। এফ ইকুয়াল টু ফ্যারাডেস কনস্ট্যান্ট 96500 কেলভিন হয়। আর ই নট হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেন্সিয়াল। আচ্ছা, যেই ম্যাথস যে অ্যাডভান্সে এই কোয়েশ্চেনটা বারবার আসতে থাকে, সিউ ইকুয়াল টু সিউ প্লাস প্লাস 1 ইলেকট্রন, সিউ প্লাস ইকুয়াল টু সিউ 2 প্লাস প্লাস 1 ইলেকট্রন। এবার ই নট ইকুয়াল টু এক্স ভোল্ট, ই নট ইকুয়াল টু ওয়াই ভোল্ট, এন ওয়ান বরাবর এন ওয়ান বরাবর 1। আচ্ছা রুকো, ফাইন ই নট ফর সিউ থেকে সিউ 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন যদি হয়, তাহলে ইকুয়েশন 1টাকে অ্যান্ড ইকুয়েশন 2, প্রথমে আমি দেখো এই ইকুয়েশন দুটোকে অ্যাড করলাম, সিউ প্লাস সিউ 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন এখানে হলো। ইকুয়েশন 1 ইকুয়েশন 2কে আমি অ্যাড করলাম, তাহলে এক্স প্লাস ওয়াই ভোল্ট হয়ে গেল। আর এখানে আমি অ্যাড করার সঙ্গে সঙ্গে এই মালগুলো কেটে কুটে যে আমার সিউ থেকে সিউ 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন তৈরি হলো। আচ্ছা, তাহলে আমার যে E3টা কি তাহলে এক্স প্লাস ওয়াই হওয়ার কথা? নো নো নেভার, এক্স প্লাস ওয়াই করে দিলেই রং হয়ে যাবে। আমি তাহলে দুটো ইকুয়েশনকে যদি অ্যাড করি, মানে সাপোজ অ্যাকচুয়ালি ইকুয়েশনটা কখন লাগে না ভাই, যদি মনে করে আমাকে বের করতে হবে সিউ থেকে সিউ 2 প্লাস বের করতে কত ই নট ভ্যালু কত হবে, মানে সিউ থেকে সিউ 2 প্লাস একটা রিয়াকশান লিখতে চাই, মানে সাপোজ আমি এই রিয়াকশানটা লিখতে চাই, মনে করো আমি চাই, কোনটা চাই বলছি, সিউ থেকে আমি চাইছি যে সাপোজ আমি দুটো ইলেকট্রন হাঁটিয়ে দিলাম, তাহলে আমার সিউ 2 প্লাস তৈরি হয়ে গেল। দেখো আমি কিছু দেখছি না বাইরের জিনিস থেকে, কিন্তু আমি এইটা বানাতে চাই, এবং এইটার জন্য সাপোজ আমি ই নট E3 করে দিলাম, আর এইটা আমাকে বের করতে চাই আমি, কিন্তু এটা আমি কী করে বের করতে পারবো ভাই? এটা আমি কী করে বের করবো?
এই আমি দেখতে পাচ্ছি ভাই সিইউ থেকে সিইউ প্লাসের জন্য আমাকে দেওয়া আছে এক্সপোর্ট, এক্সট্রা কিন্তু দেওয়া আছে। সিইউ প্লাস থেকে সিইউ টু প্লাসের জন্য আমার ওয়াই ভোল্ট দেওয়া আছে, কিন্তু আমার তো ভাই সিইউ থেকে সিইউ টু প্লাস লাগবে, এটা কী করে বের করবো? তাহলে আমি দুটো আমি দেখছি ভাই এটাকে অ্যাড করলে দেখো দুটো কেটে কুটে যাচ্ছে, তাহলে কি আমার তাহলে এক্স প্লাস ওয়াই অ্যান্সার হয়ে যাবে রীতি? না ভাই, যখন এইরকম সিচুয়েশান আসবে, দেখো সিইউ থেকে সিইউ টু প্লাসই অ্যাকচুয়ালি করতে চাইছি, তাহলে যখন আমার এইরকম সিচুয়েশান আসবে তখন আমি গিবস ফ্রি এনার্জিগুলোকে ইকুয়াল করবো, কারণ ওই গিবস ফ্রি এনার্জি অ্যাড করা যায় দোস্ত। এই যে জি ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস এনএফই নট আছে না, গিবস ফ্রি এনার্জিকে অ্যাড করা যায়, ভালোই ইলেকট্রো পোটেন্সিয়ালকে অ্যাড নাই করা যাবে, কারণ আমরা অলরেডি বললাম ইলেকট্রো পোটেন্সিয়ালকে অ্যাড ইন্টেন্সিভ প্রপার্টি অ্যাড করা যায় না, অ্যামাউন্ট বাড়ালেও কিছু ফারাক পড়ে না, কিন্তু গিবস ফ্রি এনার্জিকে তো অ্যাড করা যায়, আমরা ওই ফায়দাটা এখানে তুলবো। তাহলে গিবস ফ্রি এনার্জিকে আমরা অ্যাড করে দিচ্ছি। সিম্পল আমার কাছে নাম্বার অফ মোলস লাগবে, ফ্যারাড এফ তো এমনিতেই ক্যান্সেল আউট হবে, বাকি আমরা ভ্যালু জানি 96500 কুলাম। যাই হোক, তো আমার এখানে এন কত দেখতে পাচ্ছি, 1 ইলেকট্রন একটা আছে, N2 এখানে আমি 1 ইলেকট্রন একটা আছে, ঠিক আছে। আর এন মানে কি নাম্বার অফ ইলেকট্রনস লস্ট অর গেন, এখানে আমার নাম্বার অফ মোলস ভেবে লিওনি ভাই, নাম্বার অফ ইলেকট্রনস লস্ট অর গেন, ঠিক আছে। তো N1 আর N2 ওকে। আর N3 আমার কত হবে ভাই, এখানে কটা ইলেকট্রন লস্ট অর গেন হয়েছে, 2টা ইলেকট্রন, তাহলে N3 হচ্ছে 2, এটা মাথায় রাখতে হবে, এনটা নাম্বার অফ মোলস দিয়ে যাতে গুলি না ফেলো, হ্যাঁ না। তাহলে E3 ইকুয়াল টু E1 নট প্লাস E2 নট, এটা তো ভাই সবথেকে বড় মিস্টেক। তাহলে G3 ইকুয়াল টু G1 প্লাস G2 আমাদেরকে করতে হবে, মাইনাস N3 F E3 নট ইকুয়াল টু মাইনাস, আর এটাকে মাইনাসটা মনে রাখবে ভাই, হ্যাঁ না, মাইনাসটা মনে রাখবে, মাইনাস N1 F E1 প্লাস সিম্পল আমরা করবো N3 E1 একটু ভ্যালু পুট করতে হবে, XY ভ্যালু পুট করতে হবে, বাস E3 নটের ভ্যালু পেয়ে যাবে। এইভাবে করতে হয়, যখন এটা বের করতে হয় তখন गिब्स फ्री एनर्जी की इक्वल करता है। ओके, IUPAC यही कहता है कि अगर मैंने लिख दिया स्टैंडर्ड इलेक्ट्रोड पोटेंशियल एंड नहीं बोला कि वो SOP है SRP है, तो वो SRP होता है भाई। SRP बेसि पैराइटी है किछु ना लिखले भाई SRP मेने लेबे, ठीक है। SOP नर्माली देवा थाके ना क्वेश्चन, SRP নিয়ে আমরা ডিল করি, ঠিক আছে। তো এম থেকে M2 প্লাস M2 প্লাস থেকে M3 প্লাস, তো এখানে E1 N1 সমান 2, E2 N2 সমান 1, এটা করার জন্য সিম্পল আমরা N3 E3 ইকুয়াল টু N1 E1 প্লাস N2 E2 ডাইরেক্ট মুখস্থ করতে কিছুই নাই ভাই, শুধু নেগেটিভগুলোকে ক্যান্সেল করে দিয়েছে আর মাইনাস আর এফগুলোকে ক্যান্সেল করে দিয়েছে, দিয়ে এটাকে বানিয়ে দিয়েছে। अगर M থেকে M2 प्लस प्लस 2 इलेक्ट्रॉन M2 प्लस থেকে M3 प्लस प्लस M থেকে M3 प्लस बेर करार জন্য अगर दोनों इक्वेशन को ऐड करें थर्ड इक्वेशन मिला देन उइल इक्वल्स দ্য এমআইটি, বাস এটা জিনিসটা আমি তখন ইউজ করবো যদি M থেকে M3 রেজাল্ট বের করতে হয়। এটা কিছুই নাই ভাই, শুধু ফ্যারাডেটাকে ক্যান্সেল করে দিয়েছে, মাইনাস আর ফ্যারাডের কনস্ট্যান্টটাকে একই জিনিস করছো তুমি, মাইনাস NFE নটই করছো, আলাদা থোড়ি করছো কিছু। Okay, the electrode potential for Cu2 plus aqueous plus electron equal to Cu plus 2 plus থেকে দেখো একটা প্লাস হয়ে গেলো aqueous and Cu plus plus electron equal to Cu solid. Okay, Cu plus plus electron equal to Cu solid আর 0.15 volt 0.5 volt respectively. Okay, the values of Cu2 plus Cu will be ওকে Cu2 প্লাস থেকে Cu প্লাস হচ্ছে, Cu প্লাস থেকে Cu হচ্ছে, খুব ভালো। Cu2 প্লাস থেকে Cu প্লাস হচ্ছে, Cu প্লাস থেকে Cu হচ্ছে। আর এখানে E1 হচ্ছে 0.15, E2 হচ্ছে 0.5, N1 হচ্ছে আমার দিয়ে দিয়েছে একটা ইলেকট্রন প্রথমে আছে, সেকেন্ড বারও আমার একটা ইলেকট্রনই আছে, এমন নয় যেখানে 2 প্লাস হচ্ছে মানে দুটো ইলেকট্রন, খেয়াল রেখে কাজ করবে, একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন লস্ট আর গেন বলেছে। তো এটা যদি E3 আমাকে বের করতে হবে, N3 আমাকে কিছু দিয়েছে কি হ্যালো E3 2 প্লাস, এখানে 2 প্লাস থেকে 2 মানে ডিফারেন্স কত আছে, 2 এর ডিফারেন্স আছে, তো N3 হচ্ছে 2 হবে, আর E3 2 এই কারণে হচ্ছে, এটা তো আমি বেরই করলাম তবে 2 লিখেছি। এক সেকেন্ড E3 নট 2 তোমাকে কে বলেছে, হাট এটা 2 নয় ভাই, এটা জিজ্ঞাসা চিহ্ন লেখা আছে, যাই হোক। তো এখানে সিম্পল গিভস ফ্রি এনার্জি ইকুয়াল করলাম, বাস টিক করে দিলাম, কথা সবার। নেক্সট, দি E0 ভ্যালুজ অফ দ্য ফলোইং রিয়াকশনস আর গিভেন, Fe3 প্লাস প্লাস ইলেকট্রন ইকুয়াল টু Fe2 প্লাস, Fe2 প্লাস প্লাস 2 ইলেকট্রন ইকুয়াল টু Fe, এখান থেকে Fe2 প্লাস থেকে Fe, তাহলে এখানে হচ্ছে E0 ইকুয়াল টু 0.771 ভোল্ট আর E0 হচ্ছে মাইনাস 0.447 ভোল্ট। What is the free energy change for the reaction Fe3 plus aqueous plus 3 electron equal to Fe solid if 1 Faraday equal to 96.485 coulombs mole inverse। এখানে চারটা ভ্যালুস দেওয়া আছে, Fe3 প্লাস থেকে Fe2 প্লাস হচ্ছে, Fe2 প্লাস থেকে Fe হচ্ছে, আচ্ছা Fe3 প্লাস থেকে Fe2 প্লাস হচ্ছে, Fe2 প্লাস থেকে Fe হচ্ছে,
এরপর Fe3+ থেকে Fe2+ যদি করি E1 ভাই দেওয়া আছে, E2ও দেওয়া আছে, E3 আমাকে বের করতে হবে। আমি জানি এখানে একটা ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে তিনটা ইলেকট্রন, বা সিম্পল N1 N2 3 সিম্পল গিভস এনার্জি ইকুয়াল করো, সলভ করো, অ্যান্সার বের করো, খতম। এখানেও সিম্পল একই কাজ করছি ভাই, এখানেও এটা x ভোল্ট, এখানে y ভোল্ট দিয়ে দিয়েছে, এখানে N1 এর ভ্যালু কত হবে, এখানে 2 N1 এর ভ্যালু, এখানে 1 N1 এর ভ্যালু, হ্যাঁ না, তো N2 এখানে হচ্ছে 1, আর এটা হচ্ছে XY দিয়ে দিয়েছে। নেক্সটে এখানে 3 N3 ভ্যালু, আর E3 বের করতে বলেছে, সিম্পল গিভস এনার্জি ইকুয়াল করো, খতম সব। उसके बाद যদি ইলেকট্রোকেমিক্যাল সিরিজের কথা বলি, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ এলিমেন্টস আর অ্যারেঞ্জড ইন ইনক্রিজিং অর্ডার অফ SRP হয়। ইনক্রিজিং অর্ডার অফ SRP কথাটা আমি বলছি কী জিনিসটা, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আগে আমি ইলেকট্রোকেমিক্যাল সিরিজটাকে আগে দেখি। দেখো ইলেকট্রোকেমিক্যাল সিরিজটাকে কী করে মনে রাখবে, লি কে কাকা নে মাঙি আলমারি, হায় মানে লিয়ের কাকা ছিল, সে হচ্ছে এর কাছ থেকে আলমারি মাংছে। লি একটা মেয়ে, লিয়ের কাকা সরি লি একটা ছেলে, একটা দারুণ ছেলে, সেই ছেলেটার বাবা হচ্ছে দহেজ চাইছে, আলমারি চাইছে। লিকে কাকা নে মাঙি আলমারি, মেয়ে পক্ষ বলছে বা মেয়ে পক্ষ বলছে হায়, আর এরা বলছে জমিন করোড়ো কি, ফরেন সরি এখানে হায় নয়, লিকে কাকা নে মাঙি আলমারি, এরা শুনে হাঁ হয়ে গেছে ভাই, হ্যাঁ জমিন করোড়ো কি, ভাই এত সব জিনিস মাংছে ভাই লিয়ের কাকা কি মাংছে, মাঙি আলমারি, এরা শুনে হ্যাঁ। उसके बाद ज़मीन करोड़ों की ফরেন নেই, এরা তখন এরা মেয়ে পক্ষ তখন বলছে, এরা বলছে ফরেন এখনই লাগবে, তখন এরা বলছে নেই স্নেহ প্রভা সে, মেয়ের নাম প্রভা, তো বলছে নেই স্নেহ প্রভা সে, প্রভাকে এ প্যার করে না, চাই এত দহেজ ভাইজ লিখছে। তখন প্রভা ভাই এইসব শুনে কাঁদতে লেগে গেছে, হায় এই করে কাঁদতে লেগে গেছে। তখন এইসব কান্না ফান্না দেখে সব প্রভার যত বান্ধবীরা আছে তারা সব এসছে, সব सखी आई, कोई आई उदयपुर, फिर सबने हक किया, है ना, फिर सबने हक किया ना, এটা সব বুঝাচ্ছে ভাই, না बिल्कुल मन में और दिक्कत नहीं करनी, सोने जैसा मन है तेरा, তেল মারছে ভাই যাতে একটু ইয়ে হয়ে যায়। कोई फॉरेन का लड़का ढूंढते हैं, ठीक है। तो ली के काका ने मांगी अलमारी है, जमीन करोड़ों की, ফরেন ভাই এখনই লাগবে আমার, নেহি স্নেহে প্রভা সে, হায় কাঞ্চে ভাই প্রভা, হায় सब सखी आई, है ना, सखी এই কারণে সব, কারণ সিলভার, আর সখী বলতে ওই সিলভার করলে সিলভার প্রমাণ সিলভার, এবার কিছু কিছু তো ভাই মুখস্থ রাখতে হবে, নাহলে কি নিউমেরিক্স হবে। হায় সব সখী আই, कोई आई उदयपुर, कोई आई उदयपुर, ओ दिए उदयपुर, है ना, उदयपुर, फिर सब ने, এটা सिल्वर बोले सब ने हग किया भाई, है ना, हग दिया नहीं, हग किया, राइट। उसके बाद ना बिल्कुल मन में और दिक्कत नहीं करनी, समझ गए, फिर सबने हग किया, ना बिल्कुल मन में और दिक्कत नहीं करनी, क्लोरीन करनी, सोने जैसा मन है तेरा, सोने जैसा भाई ये एक संगे থাকবে, मन है तेरा भाई, है तेरा, कोई फॉरेन का लड़का ढूंढते हैं, बाकी ठीक है। जिसका SRP ज़्यादा है, नीचे जाते हुए तुम्हारा SRP इंक्रीज करता है, ठीक है। जिसका SRP ज़्यादा है वो उतना रिड्यूस होना चाहेगा, जिसका SRP ज़्यादा होगा ना वो उतना रिड्यूस होना चाहेगा भाई। তাহলে এইটা আমরা বুঝতে পারলাম। দেখো কিছু কিছু টার্মস আছে, সিরিজ সাপার্ট বাদ হচ্ছে, কিছু কিছু টার্মস আছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে, SRP, রিডিউসিং পাওয়ার, রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং পাওয়ার, SOP, এইসব কিছু কিছু টার্মস আছে যেগুলো সবসময় পরেশান করতে থাকে এবং কোশ্চেন এদের থেকে হিউজ আসে, है ना। तो जिसका SRP ज़्यादा वो उतना रिड्यूस होना चाहेगा, जिसका SRP ज़्यादा वो उतना रिड्यूस होना चाहेगा, ओके। কী করে মুখস্থ করে রাখবো, AOD भाई, AOD করে মুখস্থ করে রাখো, কেন, एनोड में एप्लीकेशन ऑफ डेरिवेटिव्स, AOD, एनोड में ऑक्सीडेशन होता है, कार कैथोड में रिडक्शन होता है भाई, এই দুটোকে একসঙ্গে মনে রাখতে পারে। AOD पढ़ोगे तो कार चला पाओगे, ऑब्वियसली यार एप्लीकेशन ऑफ डेरिवेटिव नहीं पढ़ोगे तो कैसे कार चला पाओगे, है ना।
तो ठीक है, AOD पढ़ोगे तो कार्ड चला पाओगे। और इसमें जो H+ है ना, ये H+ के लिए तुम जो स्टैंडर्ड SRP तुम करते हो उसको 0 कर देते हैं, E0 H+ और H2 इसको 0 कर देते हैं, ठीक है। नीचे वाला ऊपर वाले को डिस्प्लेस करेगा, ऑब्वियसली यार। नीचे वाला जो है, ये बात बहुत इंपॉर्टेंट लाइन है, ये वाले नीचे वाला जो एलिमेंट है ना, वो ऊपर वाले को मतलब तुम्हारा डिस्प्लेस करेगा। नीचे वाला एलिमेंट ऊपर वाले एलिमेंट को डिस्प्लेस करेगा, ओके। क्योंकि एनोड में ऑक्सीडेशन होता है, एनोड में क्या होता है, ऑक्सीडेशन होता है, AOD में पढ़ा था हमने। तो इसलिए एनोड में लो SRP वाला एलिमेंट रखना चाहिए। ऑक्सीडेशन होता है, और SRP मतलब क्या, खुद जितना ज़्यादा रिड्यूस, खुद जितना ज़्यादा रिड्यूस होना चाहेगा वो SRP होता है। अब लो SRP होगा मतलब खुद कम रिड्यूस होना चाहेगा, तो वही तो तुम्हारा ऑक्सीडेशन वाले साइड में जाएगा, एनोड वाला। एंड कैथोड में हाई SRP वाला जाएगा। अब कैथोड में होता है रिडक्शन, कार है ना, कैथोड में होता है रिडक्शन भाई, कैथोड में होता है रिडक्शन। तो कैथोड में तो वही चाहेगा ना तुम्हारा जो रिड्यूस होना चाहेगा, जिसका SRP बहुत ज़्यादा होगा, जो खुद बहुत ज़्यादा रिड्यूस होना चाहेगा। तो एनोड से इलेक्ट्रॉन जाएगा कैथोड में, ये बात बहुत इंपॉर्टेंट है। अगर तुम्हारा इलेक्ट्रोकेमिकल सेल है, इलेक्ट्रोकेमिकल सेल में इलेक्ट्रोकेमिकल सीरीज डिफाइन किया जाता है। इलेक्ट्रोकेमिकल सीरीज में 2 अलग अलग डब्बा होता है, उसमें एक में इलेक्ट्रॉन, इसमें एक इलेक्ट्रॉन तार से कनेक्ट किया जाता है। और इलेक्ट्रोलाइटिक सेल में तुम्हारे एक ही डब्बे में दोनों इलेक्ट्रॉन्स होते हैं। तो 2 डब्बा है भाई इलेक्ट्रोकेमिकल सीरीज में। तो एनोड से कैथोड में जाएगा, पहले हम एनोड नॉर्मल लिख देते हैं, उसके बाद कैथोड लिख देते हैं। तो एनोड से इलेक्ट्रॉन कैथोड में जाएगा, ओके। जितना ज़्यादा SRP का डिफरेंस होगा, उतना एनोड से कैथोड तक इलेक्ट्रॉन का ट्रांसफर फास्ट होगा। मतलब जितना ज़्यादा SRP का डिफरेंस होगा, उतना एनोड से कैथोड तक इलेक्ट्रॉन का ट्रांसफर फास्ट होगा। जितना SRP का जितना डिफरेंस होगा, स्टैंडर्ड रिडक्शन पोटेंशियल का डिफरेंस जितना ज़्यादा होगा, उतना एनोड से कैथोड तक इलेक्ट्रॉन का ट्रांसफर फास्ट होगा। एनोड से कैथोड SRP का डिफरेंस ज़्यादा होगा भाई। मतलब देखो, हर चीज़ हम SRP के हिसाब से देखते हैं, राइट। तो आप एनोड में इलेक्ट्रोड है, कैथोड में इलेक्ट्रोड है, दोनों इलेक्ट्रोड का अलग अलग SRP है, दोनों कैथोड का अलग अलग SRP का डिफरेंस जितना ज़्यादा होगा, मतलब जैसे मैंने ये ले लिया और भाई ये ले लिया, तो बहुत ज़्यादा लंबा डिफरेंस है भाई। तो लंबा डिफरेंस अगर होता है तो इलेक्ट्रॉन का ट्रांसफर बहुत ज़्यादा फास्ट होगा, है ना, ऐसा सीन रहता है। और अब देखो यहाँ पर हमने पॉइंट्स को नोट कर दिए हैं। As we move down the electrochemical series, SRP increases. Okay. Hence, नीचे जाने से एलिमेंट्स खुद ज़्यादा रिड्यूस होगा भाई, नीचे जाने से एलिमेंट्स खुद ज़्यादा रिड्यूस होगा, ओके। रिड्यूसिंग एजेंट क्या होता है भाई? रिड्यूसिंग एजेंट लोगों को रिड्यूस कर दे एंड खुद ऑक्सीडाइज हो जाए। लोगों को रिड्यूस कर दे भाई और खुद ऑक्सीडाइज हो जाए, है ना। लोगों को बचाओगे तो खुद मरोगे, ऐसा वाला सीन है, ठीक है, दिल पे मत लेना। ऑक्सीडाइजिंग एजेंट क्या होता है? कन्वर्ट्स ऑफ रिड्यूसिंग एजेंट। भाई सिंपल है यार, खुद ऑक्सीडाइज हो गए तो लोगों को, मतलब ऐसा नहीं बोलते, लोगों को रिड्यूस करोगे तो खुद ऑक्सीडाइज हो जाओगे। रिड्यूसिंग एजेंट लोगों को रिड्यूस करोगे तो खुद ऑक्सीडाइज हो जाओगे, और ऑक्सीडाइजिंग एजेंट लोगों को ऑक्सीडाइज करोगे तो खुद रिड्यूस हो जाओगे। बात समझे? तो ऑक्सीडाइजिंग एजेंट रिड्यूसिंग एजेंट लोगों को कर रहे हो, और तुमने SRP खुद रिड्यूस होना भाई, उसको SRP उसको कहा जाता है जो खुद बहुत अच्छा रिड्यूस हो पाएगा, ठीक है। जिसका ज़्यादा SRP होगा ना, वो खुद अच्छा रिड्यूस हो पाएगा। तो खुद अच्छा रिड्यूस हो पाएगा मतलब लोगों को अच्छे से ऑक्सीडाइज कर पाएगा, तो वो अच्छा ऑक्सीडाइजिंग एजेंट होगा, ऐसा देखना होता है। नीचे वाले एलिमेंट्स ऑक्सीडाइजिंग एजेंट की तरफ काम करेगा। नीचे वाले जो एलिमेंट्स होते हैं, नीचे वाले एलिमेंट्स, वो ऑक्सीडाइजिंग एजेंट की तरफ काम करेगा। क्यों काम करेगा सर? वाई? बिकॉज SRP नीचे से ज़्यादा होगा, SRP ज़्यादा होगा तो खुद ज़्यादा रिड्यूस होगा, खुद ज़्यादा रिड्यूस होगा तो लोगों को ज़्यादा ऑक्सीडाइज करेगा, उल्टा करता है ना, तो लोगों को ज़्यादा ऑक्सीडाइज करेगा तो ज़्यादा अच्छा ऑक्सीडाइजिंग एजेंट होगा। तो नीचे वाले एलिमेंट ऑक्सीडाइजिंग एजेंट की तरफ काम करता है, ऊपर वाले एलिमेंट्स रिड्यूसिंग एजेंट की तरफ काम करता है। बिल्कुल भाई, अगर SRP ऊपर का कम है, अरे नीचे में SRP बढ़ता है भाई, ऊपर में SRP कम है तो खुद कम रिड्यूस होगा, खुद कम रिड्यूस होगा तो लोगों को भी कम ऑक्सीडाइज करेगा, लोगों को कम ऑक्सीडाइज करेगा मतलब लोगों को ज़्यादा रिड्यूस कर रहे हो। अरे ऐसे समझो, लोगों को ज़्यादा रिड्यूस कर रहे हैं, लोगों को ज़्यादा रिड्यूस कर रहे हैं मतलब रिड्यूसिंग एजेंट की तरफ काम कर रहा है, ऐसे सोचना होता है भाई, बस सिंपल। उसके बाद यूजिंग डाटा गिवन बिलो फाइंड आउट द स्ट्रॉन्गेस्ट रिड्यूसिंग एजेंट। भाई यहाँ पर यह CR2O7 2 - CR3+ दिया है,
1.33 वोल्ट, यहाँ Mn+ से Mn2+ 1.51 वोल्ट, ये 4 वैल्यूज़ दे दिया भाई। मुझे बोला है कि स्ट्रॉन्गेस्ट रिड्यूसिंग एजेंट कौन सा है। मैं आंसर नहीं देखूंगा, पहले बात समझो। E0 जब भी देता होगा, मुझे SRP दिया है, पहली बात तो ये है। E0 दिया है मतलब SRP दिया है, ओके। क्योंकि भाई अगर मेंशन नहीं किया है SRP या SOP तो भाई SRP मान के चलेंगे, ओके। नेक्स्ट भाई SRP पे पॉजिटिव हो सकता है, नेगेटिव हो सकता है, समझे। अब मैं बता रहा हूँ, देखो मैं क्या कहना चाहता हूँ ना कि SRP जो होता है, देखो बात समझो वैल्यू से। E0R जो होता है ना, E0R, इसको SRP कहा जाता है, स्टैंडर्ड रिडक्शन पोटेंशियल, ठीक है। E0R, यहाँ पर भी E0 ही लिखा है भाई, तो E0R मतलब SRP कहा जाता है। E0R बढ़ेगा तो SRP मतलब खुद जितना अच्छा रिड्यूस हो पाएगा, खुद। भाई ये क्या कहता है, खुद रिड्यूस होना चाहता है भाई, खुद को रिड्यूस करने का पोटेंशियल चाहता। SRP चाहता मतलब खुद को रिड्यूस करने का पोटेंशियल चाहता, स्टैंडर्ड रिडक्शन पोटेंशियल। रिड्यूसिंग पावर मतलब उल्टा है भाई, लोगों को रिड्यूस करना, मतलब रिड्यूसिंग एजेंट का रिड्यूसिंग पावर ज़्यादा, रिड्यूसिंग पावर ज़्यादा, और ऑक्सीडाइजिंग एजेंट का ऑक्सीडाइजिंग पावर ज़्यादा। तो रिड्यूसिंग एजेंट मतलब लोगों को, रिड्यूसिंग पावर मतलब लोगों को रिड्यूस करने का पावर, लोगों को रिड्यूस करने का पोटेंशियल, रिड्यूसिंग पावर। SRP बढ़ेगा, रिडक्शन पावर कमेगा, रिड्यूसिंग पावर कमेगा, ठीक है। मुझे एक चीज़ पता चला, SRP और SOP ना दो चीज़ होता है। अब सुनो, तुम सोचोगे भाई ये चारों SRP है, एक में पॉजिटिव है, कुछ में नेगेटिव है ना, नेगेटिव इन सब पॉजिटिव। बात सुनो, SRP का भी पॉजिटिव नेगेटिव होता है। अब पॉजिटिव वाले अच्छे होते हैं, है ना। जैसे इंडिया के भी पॉजिटिव पीपल है, इंडिया के भी नेगेटिव पीपल है। पाकिस्तान में भी पॉजिटिव पीपल है, पाकिस्तान का भी नेगेटिव पीपल है। अब इंडिया का जो पॉजिटिव पीपल है वो इंडिया के लिए अच्छा है, और नेगेटिव पीपल जो है इंडिया का वो इंडिया के लिए बुरा है। पाकिस्तान के जो पॉजिटिव पीपल है वो पाकिस्तान के लिए अच्छा है, और पाकिस्तान के जो नेगेटिव पीपल है वो पाकिस्तान के लिए बुरा है। अब थोड़ा दूसरे तरीके से समझो, इंडिया के जो नेगेटिव पीपल है वो पाकिस्तान के लिए अच्छा पीपल है। बात समझो, इंडिया के लिए जो नेगेटिव है वो पाकिस्तान के लिए अच्छा पीपल है, पाकिस्तान का जो नेगेटिव पीपल है वो इंडिया के लिए अच्छा पीपल है, समझ गए। तो वही चीज़ यहाँ काम आ रहा है, जैसे ये है इंडिया और ये है तुम्हारा पाकिस्तान, है ना। तो इंडिया का भी पॉजिटिव पीपल है, नेगेटिव पीपल, पाकिस्तान का भी पॉजिटिव पीपल है, नेगेटिव पीपल है। अब इंडिया का जो पॉजिटिव और नेगेटिव पीपल है इसमें खुद को रिड्यूस करने का पोटेंशियल ज़्यादा होगा। देखो SRP मतलब रिडक्शन करना, है ना। तो उसका अगर पॉजिटिव हम ले रहे हैं तो खुद को रिड्यूस करने की पोटेंशियल उतना ज़्यादा पॉजिटिव काम कर रहा है, इसका काम है रिडक्शन करना, और ये भी रिड्यूस ही कर रहा है। SRP हो गया नेगेटिव, तो खुद को ऑक्सीडाइज करने का पोटेंशियल उतना ज़्यादा, मतलब SRP को तुम नेगेटिव कर दोगे तो भाई वो SOP की तरफ काम करने लगेगा, समझ गए। SRP को अगर तुम पॉजिटिव रखोगे तो भाई वो SRP की तरफ रिड्यूस ही कर रहा है, पर SRP को अगर नेगेटिव कर दोगे तो वो SRP की तरफ काम नहीं करेगा, SRP के टीम में नहीं रहेगा, वो फिर SOP की तरफ काम करने लगेगा। SOP का जो पॉजिटिव वाला जो काम करता है खुद को ऑक्सीडाइज करना, वो काम करने लगेगा ये SRP, जब तुम नेगेटिव कर दोगे। अब SOP का जो नेगेटिव है, SOP के लिए जो नेगेटिव है वो फिर SOP जैसा ऑक्सीडाइज कह रहा है ना, ऑक्सीडाइज SOP वो ऑक्सीडाइज काम वाला नहीं करेगा, उसका नेगेटिव फिर रिडक्शन करने लगेगा भाई, खुद को रिड्यूस करने लगेगा, SRP की तरफ काम करने लग रहा है। SRP के पॉजिटिव की तरफ काम कर रहा है SOP का नेगेटिव, और SRP का नेगेटिव SOP का पॉजिटिव की तरफ काम करने लग रहा है, ये चीज़ हो रहा है। इसलिए मैं इंडिया पाकिस्तान का एग्जाम्पल दे रहा हूँ इसमें, दोनों में पॉजिटिव नेगेटिव पीपल होता है, तो जी समझ गए होंगे। क्वेश्चन में यूजुअली इलेक्ट्रिक पोटेंशियल मतलब SRP को कहा जाता है, ये बात तो मैंने पहले ही बोल दी यार। रिडक्शन पावर जो रिड्यूसिंग पावर जो है वो ज़्यादा होगा तो गुड रिड्यूसिंग एजेंट होगा। अरे यार लोगों को रिड्यूस करने का पावर भाई, रिड्यूसिंग पावर मतलब लोगों को रिड्यूस करने का पावर, और गुड रिड्यूसिंग एजेंट मतलब ही लोगों को रिड्यूस करने का पावर, खुद ऑक्सीडाइज होकर लोगों को रिड्यूस करने का पावर, बिल्कुल भाई। और SRP मतलब कम हो जाएगा। बात क्लियर हुआ ये वाला पार्ट। अब यहाँ आते हैं, अब इसमें अगर मैं देखूँ कि यार सारे पर SRP दिए हैं, ओके, तो सारे अगर SRP दिए हैं, ये पॉजिटिव SRP है, ये पॉजिटिव SRP, ये साला नेगेटिव SRP है, इसका मतलब ये साला ऑक्सीडाइजिंग, ये खुद ऑक्सीडाइज हो रहा है, समझो भाई। मैं SRP मतलब खुद के रेस्पेक्ट में बातें कर रहा हूँ, ये नेगेटिव है मतलब खुद को ऑक्सीडाइज कर रहा है। इसका SRP वैल्यू जो है ना वो नेगेटिव है, मतलब वो खुद को ऑक्सीडाइज करने का काम कर रहा है, और खुद को ऑक्सीडाइज जो करता है ना, मतलब देखो SRP ज़्यादा मतलब खुद को रिड्यूस करना चाहिए था,
पर ये खुद को रिड्यूस नहीं कर रहा। देखो भाई ये एरो से मत देखो, ये एरो ना तुम्हारे इसको डिटरमिन कर रहा है, बात समझो। ये लाल वाले से इसको मत मिक्स करो, है ना, ये इसके से इसका कोई रिलेशन नहीं है, मैं जो कह रहा हूँ बात समझो। इसका अगर नेगेटिव है, इसका मतलब भाई देखो ये एसआरपी जो है ये सब पॉजिटिव है, मतलब ये लोग रिड्यूस करने की, खुद को रिड्यूस करने की पावर के बारे में बात कर रहा है। ये सारा यहाँ पर नेगेटिव आ गया, मतलब खुद को ऑक्सीडाइज करने की पावर के बारे में बात कर रहा है, पर ये लोग खुद को ऑक्सीडाइज नहीं कर पा रहा, ये लोग खुद को रिड्यूस कर रहे हैं, मतलब लोगों को ऑक्सीडाइज कर रहा है। पर ये खुद को ऑक्सीडाइज कर रहा है, नेगेटिव है ना, एसआरपी के भी नेगेटिव है। एसआरपी का नेगेटिव मतलब क्या, एसआरपी का नेगेटिव मतलब क्या, खुद को ऑक्सीडाइज करना। खुद को ऑक्सीडाइज कर रहा है, ये खुद को ऑक्सीडाइज कर रहा है, मतलब लोगों को क्या करेगा, रिड्यूस करेगा। लोगों को जितना ज़्यादा रिड्यूस कर पाएगा, और ये लोग खुद रिड्यूस हो रहा है, एसआरपी खुद रिड्यूस हो रहा है, तो लोगों को ऑक्सीडाइज करेगा। तो स्ट्रॉन्ग रिड्यूसिंग एजेंट कैसे होगा, स्ट्रॉन्ग रिड्यूसिंग एजेंट मतलब क्या, लोगों को रिड्यूस कर पाए, और ये खुद को ऑक्सीडाइज कर रहा है। एसआरपी होकर रिडक्शन होकर नेगेटिव है, मतलब खुद को ऑक्सीडाइज कर रहा है, तो लोगों को रिड्यूस करेगा, लोगों को ये रिड्यूस कर रहा है, तो ये स्ट्रॉन्गेस्ट रिड्यूसिंग एजेंट यही जीत कर जाएगा, क्रोमियम वाले जीत कर जाएगा, खत्म हो गया काम। उसके बाद ई0 के बारे में बात करते हैं। कुछ एलिमेंट्स वगैरह है, लिथियम, पोटासियम, बेरियम, कैल्शियम, सोडियम, हाइड्रोजन, एल्यूमिनियम, और सॉरी गोल्ड, और उसके बाद फ्लोरीन। थोड़ा फ्लो बिगड़ जाता है। ओके, तो हाइड्रोजन के लिए हमारा जो ई0 सेल होता है वो 0 होता है, ये हमें याद रखना पड़ता है, और इन सब वैल्यूज को थोड़ा ध्यान रख लेना है। लिथियम का ना -3.05, इसका -2.93, बेरियम का -2.90, ऐसे डिक्रीज करने लगता है, बात समझो। ई0 सेल मेरा डिक्रीज करने लग रहा है, AU का +1.51, F2 का +2.57, इसका इंक्रीज कर रहा है। देखो नीचे जितना जा रहा हूँ ओवरऑल नेगेटिव वैल्यू भले डिक्रीज कर रहा है, पर एक्चुअली तो वैल्यू इंक्रीज कर रहा है ना। तुम बताओ यार, -3.05 बड़ा है या -2.93 बड़ा है? ऑब्वियसली -2.93 बड़ा है। अरे नेगेटिव में है भाई, नेगेटिव में है, न्यूमेरिकल वैल्यू की बात नहीं कर रहा हूँ, नेगेटिव है। तो नीचे जितना जा रहा हूँ वैल्यू बढ़ रहा है, यहाँ भी वैल्यू बढ़ ही रहा है, तो ये तो प्रूव हो गया ना, नीचे जितना नहीं एसआरपी उतना बढ़ रहा है, बिल्कुल बढ़ रहा है भाई, बिल्कुल बढ़ रहा है नीचे। पर इससे जान के मेरा फायदा क्या हुआ, फायदा ये हुआ कि ऊपर में एसआरपी का नेगेटिव वैल्यू होता है। कभी भी थियोरेटिकल या कहीं कभी क्वेश्चन पूछ सकता है कि ऊपर में अगर नेगेटिव वैल्यू है पर नीचे में मेरा पॉजिटिव वैल्यू, ये चीज़ पता रहना चाहिए। अच्छा, ऊपर में नेगेटिव वैल्यू आता है, लिथियम का सबसे कम होता है 3.05, मेंस वाला कुछ भी पूछ सकता है यार, और नीचे में फ्लोरीन का +2.87। तो एटलीस्ट इन दोनों का याद रख लो, Li और F2 का एटलीस्ट याद रख लो कि -3.05 से इसका +2.87 तक का रेंज होता है, और जो हमारा हाइड्रोजन है उसका 0.00 होता है, और ये वाले सब ऊपर में नेगेटिव वाले होते हैं और नीचे पॉजिटिव वाले होते हैं। ये बात भी याद रखना चाहिए, ऊपर में नेगेटिव होता है, नीचे पॉजिटिव होता है। ऊपर वाले नेगेटिव होता है नॉर्मली, और नीचे वाले पॉजिटिव होता है। H2 के ऊपर सारे नेगेटिव, H2 के में 0 हो जाता है, फिर H2 के नीचे सारे पॉजिटिव आ जाता है। क्या, हमारे ई0 सेल या तुम्हारा ई0 सेल, समझ जाओ ई0 सेल ही है भाई, बड़ी बात थोड़ी है। अब देखो, एलिमेंट्स आर अरेंज्ड इन इंक्रीजिंग ऑर्डर ऑफ एसआरपी। ठीक है भाई, मैंने एसआरपी के इंक्रीजिंग ऑर्डर में अरेंज किया। एमएस M+ + 1 इलेक्ट्रॉन, इस सब्लिमेशन एनर्जी है, आयनाइजेशन एनर्जी है। ठीक है यार, सारी एनर्जी घुसा दो तुम। हाइड्रोजन एनर्जी है M+ -M+M, यार वही कह रहा है यार, M+ को अगर यहाँ लाओगे मतलब वही, ये अगर तुम्हारा क्या हो गया 0 से M+, मतलब ऑक्सीडाइज किया, खुद को किया, मतलब एसओपी की बात कर रहा हूँ। एसओपी इक्वल टू -एसआरपी, रिड्यूस किया ना, प्लस से 0 आ गया तो बड़े से कम हो गया, ऑक्सीडेशन स्टेट घट गया तो रिडक्शन हो गया, तो एसआरपी हो गया। एसओपी इक्वल टू नेगेटिव ऑफ एसआरपी, वही लिखा है। सब्लिमेशन एनर्जी मतलब क्या, सब्लिमेशन ऑफ सॉलिड मेटल, आयनाइजेशन ऑफ गैस मेटल, हाइड्रेशन ऑफ गैस मेटल। सब्लिमेशन ऑफ सॉलिड मेटल, सॉलिड से डायरेक्ट गैस बन जाता है, उसको ही सब्लिमेशन एनर्जी कहा जाता है। गैस से आयन्स बन जाता है, गैसियस आयन, या आयनेशन एनर्जी का डेफिनेशन में होता है गैसियस आयन होना चाहिए। और हाइड्रेशन एनर्जी में बस पानी लगा रहता है आयन्स के साथ, तो इसमें बस एक्वस बन जाता है, ये जो आयन है गैसियस से एक्वस बन जाता है हाइड्रेशन एनर्जी। बस यहाँ पर सॉल्वेशन हो जाता है यार, M+ का हाइड्रेशन हो रहा है मतलब क्या, सॉल्वेशन होने लगे। और पॉजिटिव वाले से नेगेटिव वाला अटैच होता है ऑक्सीजन। यहाँ पर अगर कुछ नेगेटिव वाला रहता है, जैसे M+ के साथ होता है Cl- या X- अटैच रहता है, तो X- फिर H+ के साथ जाके मिलन करता है ना, फिर H+ सारे जाके उस X- को अटैच करना है, तो ये करते हैं भाई सब देखो। ठीक है, जिसका SRP ज़्यादा उसका रिडक्शन ज़्यादा, वो कैथोड की तरफ काम करेगा यार। एसआरपी ज़्यादा उसका रिडक्शन ज़्यादा होता है, मैंने पहले ही बोला। अब रिडक्शन कार याद करो, कार में क्या होता था, कार में तुम्हारा कैथोड रिडक्शन,
कैथोड की तरफ काम करेगा, रिडक्शन हो रहा है मतलब कैथोड की तरफ काम करेगा। जिसका एसआरपी कम उसका ऑक्सीडेशन होगा तो एनोड की तरफ काम करेगा। एओडी एप्लीकेशन ऑफ डेरिवेटिव्स, एओडी ऑक्सीडेशन एनोड है ना। उसके बाद इलेक्ट्रोकेमिकल सीरीज में ऊपर वाला नीचे वाले को डिस्प्लेस कर देगा। इलेक्ट्रोकेमिकल सीरीज में ऊपर वाला नीचे वाले को डिस्प्लेस कर देगा। बिल्कुल ऊपर वाला नीचे वाले को डिस्प्लेस कर देगा। यहाँ पर भी हमने पढ़ा था नीचे वाला ऊपर वाले को डिस्प्लेस कर देगा। अरे भाई देखो ऐसा सीन है इन द इलेक्ट्रोकेमिकल सीरीज ए एलिमेंट हायर इन द सीरीज, जो हायर होगा ना सीरीज में, जो ऊपर होगा हायर इन द सीरीज, मोर नेगेटिव रिडक्शन स्टैंडर्ड रिडक्शन पोटेंशियल, इसका नेगेटिव है भाई, सबसे ऊपर वाले का नेगेटिव है ना। यहाँ पर हमने अभी देखा ऊपर वाले का सारे नेगेटिव है, तो ऊपर में जो नेगेटिव है हायर नेगेटिव इलेक्ट्रो स्टैंडर्ड रिडक्शन पोटेंशियल में हम कर रहे हैं। तो अगर तो कभी যখন আমাকে ইনট এই ইলেকট্রন পোটেনশিয়ালকে যখন পজিটিভ নেগেটিভ এইসব টার্মস থাকবে না, আমাদের দেখতে হবে যে আমরা এসআরপি রেসপেক্টে বলছি না এসওপি রেসপেক্টে বলছি, কারণ দুটো রেসপেক্টে পজিটিভ নেগেটিভ হওয়াটা মেন কথা নয়, কার রেসপেক্টে পজিটিভ নেগেটিভ হচ্ছে সেটা আমাদেরকে দেখা উচিত, है ना। এরপর ডিসপ্লেসের লোয়ার এলিমেন্ট कैन डिस्प्लेस ए लोअर एलिमेंट पॉजिटिव रिडक्शन पोटेंशियल, मतलब ऊपर वाला एलिमेंट नीचे वाले को रिप्लेस कर सकता है, नीचे वाला ऊपर वाले को डिस्प्लेस कर देगा। ये स्टेटमेंट गलत है। तो তুমি বলতে পারো এই স্টেটমেন্টটা এখানে এলো কোথা থেকে। অ্যাকচুয়ালি প্রবলেমটা এটা আছে যে এনসিআরটিতে ক্লাস 12 এনসিআরটিতে আমি যদি কথা বলি, এনসিআরটিতে অ্যাকচুয়ালি এর উল্টা সিরিজ দেওয়া আছে, মানে এনসিআরটিতে কী করা আছে না নিচে থেকে উপর পর্যন্ত দেওয়া আছে। সেই কারণে এই ডাটাটা যেটা আমি লিখেছি এটা এনসিআরটি রেসপেক্টে লিখেছি, সেখানে অবভিয়াসলি নিচেওয়ালা উপরওয়ালাকে ডিসকাস করে এনসিআরটির অনুযায়ী, কিন্তু অ্যাকচুয়ালি আমি যে সিরিজটা এখানে লিখেছি আমার সিरीज़टाते इलेक्ट्रोकेमिकल सीरीज में ऊपर वाले नीचे वाले को डिस्प्लेस कर देगा, मतलब नेगेटिव वाला स्टैंडर्ड रिडक्शन पोटेंशियल पॉजिटिव वाला स्टैंडर्ड रिडक्शन पोटेंशियल को डिस्प्लेस कर देगा, ऐसा चीज़ होता है।